ড্রামার শুরুতে নারী চরিত্র শিয়া তার মায়ের সাথে ফোনে কথা বলার সময় তাকে বলে সে কোনো ব্লাইন্ড ডেটে যেতে পারবে না। শিয়ার মা তখন তাকে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ড ইয়াং এর সাথে ব্রেকআপ হয়েছে কতদিন হলো? তুমি যদি আজ ব্লাইন্ড ডেটে না যাও তাহলে এই বাড়িতে আর কখনো ফিরবে না। মায়ের এই কথায় শিয়া উত্তর দেয়, মা আমি তোমাকে কতবার বারণ করেছি, তাও তুমি আমার কোনো কথাই শুনছো না। শিয়ার মা তখন তাকে জানায়, তোমার বাড়ির কাছের কফি শপে একটা ছেলে তোমার জন্য অপেক্ষা করছে, আজ তোমাকে তার সাথে দেখা করতেই হবে। অন্যদিকে মূল পুরুষ চরিত্র শ্যানের সহকারী তাকে এসে বলে, আপনার দাদি আপনার জন্য একটা ব্লাইন্ড ডেট ঠিক করেছেন। শ্যান তখন তার দাদিকে ফোন করে বলে, দাদি তুমি একদম চিন্তা করো না, এবার আমি তোমাকে মোটেও হতাশ করব না। এরপর শ্যান কফি শপে গিয়ে একটা টেবিলে বসে ঠিক তখনই সেখানে শিয়া এসে হাজির হয় এবং শ্যানকে বলে, আমার নাম শিয়া, আমার মা আমাকে তোমার সাথে দেখা করতে পাঠিয়েছেন। শ্যান তখন বলে, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। শিয়া এরপর শ্যানকে স্পষ্ট জানিয়ে দেয়, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে আমার জন্য একটা বড় বাড়ি কিনতে হবে এবং বিয়ের সময় যৌতুক হিসেবে 880 ইউয়ান দিতে হবে, এগুলোই আমার শর্ত। তুমি কি এই শর্তগুলো পূরণ করতে পারবে? শ্যান তখন বলে, হ্যাঁ আমি তোমার সব শর্ত পূরণ করতে পারবো। শিয়া আবার বলে, আমার কিন্তু পেশিবহুল ছেলে পছন্দ, তুমি তো অনেক রোগা। শ্যান তখন উত্তর দেয়, আমার পেশি অনেক শক্তিশালী, তোমার যদি বিশ্বাস না হয় তবে নিজেই হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারো। শিয়া তখন শ্যানের পেশি স্পর্শ করে অবাক হয়ে বলে, ও মাই গড, তুমি তো আসলে অনেক শক্তিশালী। শ্যান তখন শিয়াকে বলে, তুমি কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে স্পর্শ করছো। শিয়া তখন অপ্রস্তুত হয়ে বলে, দুঃখিত, আমি আসলে এতক্ষণ তোমার সাথে মিথ্যে বলছিলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই না। শ্যান তখন তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এভাবে স্পর্শ করার পর কি আমার সাথে অন্তরঙ্গ হতে চাও না? শিয়া ভয় পেয়ে বলে, না প্লিজ, তুমি আমার থেকে দূরে থাকো। এরপর শিয়া শ্যানকে কিছু টাকা দিয়ে বলে, আমি তোমাকে ছুঁয়েছি সেজন্য এই টাকাগুলো দিলাম, এর চেয়ে বেশি টাকা আমি তোমাকে দিতে পারবো না। শ্যান তখন অবাক হয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? শিয়া বলে, আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন আসছি। শিয়া সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই তার প্রাক্তন বয়ফ্রেন্ড কাই সেখানে এসে হাজির হয়। শিয়া কাইকে দেখে বলে, তুমি তোমার মায়ের কথায় আমার সাথে ব্রেকআপ করেছিলে, এখন আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, তুমি এখন আবার কি চাও? কাই তখন উত্তর দেয়, তুমি যখন আমার গার্লফ্রেন্ড ছিলে তখন আমি তোমার পেছনে অনেক টাকা খরচ করেছিলাম, আমার সেই সব টাকা এখন ফেরত চাই। শিয়া তখন নিজের ব্যাগ আর কানের দুল খুলে কাইয়ের হাতে দিয়ে দেয়। কাই সেটা দেখে বলে, তুমি যে শার্টটা পরে আছো সেটাও তো আমার উপহার দেওয়া ছিল। শিয়া তখন নিজের শার্টটাও খুলে কাইকে দিয়ে দেয়। কাই এরপরেও বলে, আমার আরো 500 ইউয়ান লাগবে। এই কথা শুনে শিয়া রেগে গিয়ে কাইকে একটা চড় মারে। কাই তখন রেগে গিয়ে বলে, তুমি আমাকে কেন মারলে? তোমার মতো এমন গরিব আর রাগী মেয়েকে কে বিয়ে করবে? ঠিক তখনই সেখানে শ্যান এসে উপস্থিত হয় এবং বলে, আমি শিয়াকে বিয়ে করব। শ্যানকে দেখে কাই শিয়াকে জিজ্ঞেস করে, এই লোকটা কে? শিয়া তখন বলে, এ আমার বয়ফ্রেন্ড, ও তোমার চেয়ে অনেক বেশি সুদর্শন আর ধনী। এরপর শিয়া শ্যানকে বলে, চলো আমরা ম্যারেজ সার্টিফিকেট নিতে যাই। কিছু সময় পর শ্যান আর শিয়া বিয়ের সার্টিফিকেট পেয়ে যায়। শিয়া নিজের বিয়ের সার্টিফিকেট দেখে মনে মনে বলে, আমি একজন অপরিচিত মানুষকে কিভাবে বিয়ে করে ফেললাম। ঠিক তখনই শ্যান সেখানে আসে এবং শিয়াকে নতুন জুতো পরিয়ে দেয়। এরপরই শিয়ার মা তাকে ফোন করে জানায় যে ছেলেটার সাথে তোমার ব্লাইন্ড ডেট হওয়ার কথা ছিল, তার নাম হলো ইউন। এই কথা শুনে শিয়া ভীষণ ভয় পেয়ে যায় এবং শ্যানকে বলে, মিস্টার শ্যান, মনে হচ্ছে আমাদের বড় একটা ভুল হয়ে গেছে, চলো আমরা ডিভোর্স সার্টিফিকেট নিতে যাই। শ্যান তখন বলে, এইমাত্র বিয়ে হলো আর এখনই ডিভোর্স? এটা আমাদের গু পরিবারের নিয়মের বাইরে, আমাদের পরিবারে কখনো ডিভোর্স হয় না। শিয়া তখন বলে, কিন্তু আমাদের মধ্যে তো কোনো মানসিক বন্ধনই নেই। শ্যান বলে, মানসিক বন্ধন আস্তে আস্তে তৈরি করা যায়, চলো আমরা 1 মাস একসাথে থেকে চেষ্টা করে দেখি। শিয়া তখন রাজি হয়ে বলে, ঠিক আছে আমরা চেষ্টা করে দেখতে পারি, তুমি কি আমাকে হুয়াং গ্রুপের অফিসের সামনে নামিয়ে দিতে পারবে? আজ আমাদের প্রেসিডেন্ট কোম্পানি পরিদর্শনে আসছেন, আমি যদি দেরি করে ফেলি তবে বস আমাকে আবার বকা দেবেন। শ্যান তখন শিয়াকে জিজ্ঞেস করে, অফিসে কি তোমাকে প্রায়ই বকাঝকা করা হয়? শিয়া বলে, তেমন কিছু না, আসলে আমাদের কোম্পানির বস অনেক কড়া, আমি দেরি করলে তিনি নিশ্চিত রেগে যাবেন। আমি শুনেছি আমাদের কোম্পানির প্রেসিডেন্টের বয়স মাত্র 26 বছর এবং তিনি এখনো কুমার। একবার এক নারী সহকারী তাকে প্রলোভন দেখানোর চেষ্টা করেছিল বলে তিনি তাকে অফিস থেকে বের করে দিয়েছিলেন। তার কি তাহলে ছেলেদের পছন্দ? শ্যান তখন হেসে বলে, না, তিনি মেয়েদেরই পছন্দ করেন। আচ্ছা, তোমার প্রেসিডেন্ট যদি তোমাকে পছন্দ করেন তবে তুমি কি করবে? শিয়া বলে, সব ধনী ছেলেরা অনেক দায়িত্ব জ্ঞানহীন আর উচ্ছৃঙ্খল হয়, আমার ধনী ছেলেদের একদম পছন্দ না। কিছু সময় পর শিয়া গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে আর শ্যান পরম যত্নে শিয়ার মাথাটা নিজের কাঁধের ওপর টেনে নেয় যাতে সে শান্তিতে ঘুমাতে পারে। এরপর গাড়িটা হঠাৎ ব্রেক করলে শিয়ার চোখ খুলে যায়। শিয়া তখন শ্যানকে বলে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। শ্যান বলে, তুমি ঘুমের মধ্যে কথাও বলছিলে। শিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি এখন কি বলছিলাম? শ্যান তখন শিয়ার খুব কাছে চলে আসে এবং শিয়া তাকে বলে, তুমি একই করছো? শ্যান বলে, আমরা এখন আইনগতভাবে বিবাহিত দম্পতি, আমি যা খুশি তাই করতে পারি। শিয়া তাকে আটকে দিয়ে বলে, আমরা বিবাহিত হলেও আমাদের মধ্যে কোনো অনুভূতি নেই,
নেই, তুমি আমাকে স্পর্শ করতে পারো না। শ্যান আরো কাছে চলে আসলে শিয়া মনে মনে ভাবতে থাকে ও কি আমাকে এখন কিস করতে যাচ্ছে। শ্যান তখন শিয়াকে বলে, তুমি কি ভাবছো, তুমি কি চাও আমি তোমাকে কিস করি? মনে হচ্ছে তুমি একটু হতাশ হয়েছো। শিয়া তখন লজ্জা পেয়ে বলে, না একদমই না। শ্যান তখন শিয়ার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেয় এবং বলে, গাড়ি থেকে নামো আর অফিসে যাও। শিয়া তখন তার অফিসের দিকে চলে যায় এবং শ্যানের সহকারী তাকে বলে, মিস শিয়া তো আপনার আসল পরিচয় সম্পর্কে কিছুই জানেন না। শ্যান তখন বলে, আমি শিয়াকে এখন আমার আসল পরিচয় জানাবো না, তুমি আমার জায়গায় শিয়ার অফিসে সবকিছু সামলে নাও। অন্যদিকে শিয়ার বান্ধবী লিন তাকে দেখে জিজ্ঞেস করে, তোমার মুখটা এত লাল হয়ে আছে কেন? শিয়া বলে, আমার কিছুই হয়নি। লিন তখন শিয়াকে বলে, আমি শুনেছি আমাদের প্রেসিডেন্ট আজ পরিদর্শনে আসছেন, তুমি কি একটুও উত্তেজিত নও? আমি শুনেছি আমাদের কোম্পানির প্রেসিডেন্ট নাকি অনেক হ্যান্ডসাম। শিয়া তখন বলে, আমার নিশ্চিত বিশ্বাস আমাদের কোম্পানির প্রেসিডেন্ট কোনো বুড়ো আর কুৎসিত লোক হবে। ঠিক তখনই সেখানে কোম্পানির ম্যানেজার সুশি এসে হাজির হয় এবং শিয়াকে ধমক দিয়ে বলে, তুমি এগুলো কেমন পোশাক পরে আছো, মুখের মেকআপ এখনই তোলো। এরপর শিয়া ওয়াশরুমের দিকে যাচ্ছিল আর ঠিক তখনই সেখানে শ্যান আসে এবং শিয়া শ্যানকে টেনে একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। শ্যান তখন শিয়াকে বলে, আমি আশা করিনি আমার স্ত্রী এত তাড়াতাড়ি আমার কোলে চলে আসবে। শিয়া বলে, আজে বাজে কথা বলো না, আমি এমন কিছুই করিনি। শিয়া শ্যানকে খুব কাছ থেকে দেখে বলে, তোমার নাকটা কিন্তু একদম ন্যাচারাল। শ্যান জিজ্ঞেস করে, তোমার কি সন্দেহ হচ্ছে যে আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি? শিয়া বলে, তুমি এত হ্যান্ডসাম যে আমার আসলেই সন্দেহ হচ্ছে, তুমি কি প্লাস্টিক সার্জারি করিয়েছো? শ্যান বলে, তুমি নিজেই পরীক্ষা করে দেখছো না কেন? শ্যান তখন শিয়াকে কিস করার জন্য এগিয়ে যায় কিন্তু শিয়া শ্যানকে পেছনে ঠেলে দিয়ে বলে, কোম্পানির প্রেসিডেন্ট চলে এসেছেন, আমি এখন যাচ্ছি। এরপর শ্যানের সহকারী শ্যানকে নিজের সাথে নিয়ে আসে এবং অফিসের সব কর্মচারীদের উদ্দেশ্যে বলে, প্রেসিডেন্ট এখন ভীষণ ব্যস্ত আছেন, ইনি আমাদের নতুন HR ম্যানেজার, ইনি প্রেসিডেন্টের অনুপস্থিতিতে কোম্পানির সব কাজ সামলাবেন। ম্যানেজার সুশি তখন শ্যানকে বলে, চলুন আমি আপনাকে আপনার অফিসে নিয়ে যাচ্ছি। শ্যান তখন সুশিকে থামিয়ে দিয়ে বলে, মিস শিয়া আমাকে অফিসে নিয়ে যাবেন। শিয়া তখন শ্যানকে নিয়ে তার অফিসের দিকে যাচ্ছিল আর তখনই সে শ্যানের বাগদত্তা জিংয়ের সাথে ধাক্কা খায়। জিং তখন শিয়াকে রেগে গিয়ে বলে, তুমি আমার এত দামি পোশাকটা নষ্ট করে দিলে, আমি এই কোম্পানির সিইওর বাগদত্তা, আমি তোমাকে চাকরি থেকে বের করে দেবো। ঠিক তখনই সেখানে সুশি আসে এবং জিং সুশিকে বলে, তোমার এই স্টাফ আমার পোশাক নষ্ট করেছে, একে এখনই ফায়ার করো। সুশি তখন শিয়াকে বলে, আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি। শিয়া প্রতিবাদ করে বলে, আমাকে কেন ফায়ার করছেন, আমি কোম্পানির কোনো নিয়ম ভাঙিনি। ঠিক তখনই সেখানে কাইয়ের মা এসে হাজির হন এবং শিয়াকে দেখে চিৎকার করে বলেন, তোমার কত বড় সাহস, তুমি আমার ছেলেকে মারলে, তুমি আমার ছেলের জীবনের কতগুলো বছর নষ্ট করেছো, যখন তুমি আমার ছেলের সাথে সম্পর্কে ছিলে তখন তার থেকে অনেক টাকা নিয়েছো। ঠিক তখনই সেখানে শ্যান এসে উপস্থিত হয় এবং সিকিউরিটি গার্ডদের ডেকে বলে, এই মহিলাকে এখান থেকে টেনে বাইরে বের করে দাও। কাইয়ের মা তখন রেগে বলেন, তুমি কে হে? শ্যানের সহকারী তখন কাইয়ের মাকে জানায়, ইনি আমাদের কোম্পানির ডিরেক্টর। এরপর বডিগার্ডরা কাইয়ের মাকে অফিস থেকে বের করে নিয়ে যায়। জিং তখন শ্যানকে হুমকি দিয়ে বলে, শিয়াকে এখনই ফায়ার করো, অন্যথায় আমার বাগদত্তা তোমার অবস্থা খুব খারাপ করে দেবে। এই কথা শুনে শ্যান জিজ্ঞেস করে, তোমার বাগদত্তা আবার কে? জিং বলে, আমি টং পরিবারের মেয়ে জিং, আর এই কোম্পানির প্রেসিডেন্টই হলো আমার হবু স্বামী। এই কথা শুনে শ্যান মনে মনে বলে, তাহলে এই সেই মেয়ে যার সাথে আমার দাদি আমার বিয়ে ঠিক করতে যাচ্ছিলেন। শ্যান তখন জিংকে বলে, আমাদের কোম্পানির প্রেসিডেন্টের কোনো বাগদত্তা নেই আর শিয়া হলো আমার স্ত্রী, তুমি যদি এরপর তার সাথে আর কোনো রকম বদতমিজি করো তবে আমি তোমাকে ছাড়বো না। এই কথা শুনে জিং রেগে গিয়ে বলে, তুমি তো এই কোম্পানির একজন সুপারভাইজার মাত্র, আর শিয়া এই কোম্পানির একজন সামান্য কর্মচারী, ও তোমার স্ত্রী কিভাবে হতে পারে? শ্যান তখন জোর দিয়ে বলে, শিয়া আসলেই আমার স্ত্রী। এরপর শ্যান বডিগার্ডদের ডাকলে তারা জিংকে অফিস থেকে ঘাড় ধরে বের করে দেয়। জিং চলে যাওয়ার পর লিন শিয়াকে বলে, এই হ্যান্ডসাম সুপারভাইজার কি আসলেই তোমার স্বামী? শিয়া তখন লজ্জা পেয়ে বলে, না এমন কিছু না। লিন তখন শ্যানকে বলে, শিয়াকে একটা কিস করে দাও, তাহলে আমরা বিশ্বাস করব যে ও তোমার স্ত্রী। শ্যান তখন সবার সামনেই শিয়াকে কিস করে নেয় এবং এই দৃশ্য দেখে সুশি ভয় পেয়ে শিয়াকে বলে, আমি জানতাম না তুমি সুপারভাইজারের স্ত্রী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শ্যান তখন সুশিকে লক্ষ্য করে বলে, তুমি আজকেই চাকরি থেকে বরখাস্ত। এরপর শ্যান শিয়াকে নিজের অফিসে নিয়ে যায় এবং তার চোট লাগা জায়গায় আইস প্যাক লাগিয়ে দেয়। শিয়া তখন শ্যানকে জিজ্ঞেস করে, তুমি আমাকে সবার সামনে কেন কিস করলে? শ্যান বলে, আমি তো আমার নিজের স্ত্রীকে কিস করছিলাম, এতে সমস্যার কি আছে? শিয়া বলে, তুমি আসলেই একটা বেশরম। শ্যান তখন মুচকি হেসে বলে, তবে যাই বলো তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর আর তোমার ফিগারও অনেক ভালো। শিয়া বলে, তুমি তো খুব সুন্দর ফ্লার্ট করতে পারো, তুমি কি এর আগে অনেকবার প্রেম করেছো? শ্যান তখন সিরিয়াস হয়ে বলে, না আমার আগে কখনো কারো সাথে প্রেম হয়নি। শিয়া বলে,
তুমি মিথ্যে বলছো। শ্যান তখন শিয়াকে আবারও কিস করতে যাচ্ছিল, আর ঠিক তখনই শ্যানের সহকারী সেখানে এসে শ্যানকে একটা জরুরি ফাইল দেয়। শ্যান শিয়াকে বলে, তুমি একটু বিশ্রাম নাও, আমি কাজটা শেষ করে তোমার সাথে কথা বলছি। শ্যান কাজে ব্যস্ত হয়ে পড়ে আর শিয়া কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যায়। একটু পরে শ্যান শিয়ার কাছে আসলে শিয়া চোখ খুলে বলে, তুমি কিন্তু আমাকে এখন কিস করতে পারবে না। শ্যান বলে, কিন্তু আমি তো তোমাকে কিস করতেই চাই। শিয়া তখন লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে নিজের কাজের টেবিলে গিয়ে বসে। লিন তখন শিয়াকে দেখে ফিসফিস করে জিজ্ঞেস করে, তোমরা কি অফিসের ভেতরে রোমান্স করছিলে? শিয়া বলে, ধুর, এমন কিছুই না। ঠিক তখনই অফিসের অন্য এক ম্যানেজার লিলি সেখানে আসে এবং শিয়াকে কিছু ফাইল দিয়ে বলে, তুমি তো তোমার কাজ এখনো শেষ করনি, এই ডকুমেন্টগুলো লিডারের এখনই খুব জরুরি দরকার। শিয়া তখন বলে, আজ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। লিলি তখন কটাক্ষ করে বলে, তুমি সুপারভাইজারের স্ত্রী হয়েছো বলে কি এই যে তোমাকে আর কোনো কাজ করতে হবে না? লিন তখন শিয়াকে বলে, তুমি আগে দুপুরের খাবারটা খেয়ে নাও। শিয়া বলে, আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। লিলি তখন আবার টিপ্পনি কেটে বলে, তুমি কি আশা করছো যে তোমার স্বামী তোমার জন্য খাবার নিয়ে আসবে? ঠিক তখনই শ্যান সেখানে শিয়ার জন্য খাবার নিয়ে হাজির হয় এবং লিলিকে গম্ভীর গলায় বলে, শিয়ার কাছে এখনই ক্ষমা চাও। লিলি তখন প্রচন্ড ভয় পেয়ে শিয়ার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। শ্যান তখন শিয়াকে কফি দেয় এবং হঠাৎ করেই শিয়ার পেটে ব্যথা শুরু হয়ে যায়। শ্যাপ সেটা দেখে শিয়ার পেটে আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে আর অফিসের সব কর্মীরা হাঁ করে তাদের দিকে তাকিয়ে থাকে। শিয়া অস্বস্তিতে পড়ে শ্যানকে বলে, প্লিজ তুমি এখান থেকে যাও। শ্যান জিজ্ঞেস করে, তুমি আমাকে এভাবে অবহেলা করছো কেন? শিয়া বলে, সবাই আমাদের দিকে তাকিয়ে দেখছে। শ্যান তখন জোর গলায় বলে, কারে তো বড় সাহস যে আমাদের বিরক্ত করবে? এই কথা শুনে অফিসের সব মেয়েরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং শ্যান পরম যত্নে শিয়াকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। অফিসের মেয়েরা তখন দূর থেকে লুকিয়ে লুকিয়ে তাদের এই রোমান্স দেখতে থাকে। এরপর শ্যান শিয়াকে আবার নিজের অফিসে নিয়ে যায় এবং শিয়া আবারও শ্যানের পেশিগুলো ছুঁয়ে দেখে শ্যান তখন শিয়াকে বলে, চলো আমরা একটু রোমান্স করি। শিয়া তখন বলে, তোমার কি একটুও লজ্জা করে না? শ্যান বলে, আমি তো আমার নিজের স্ত্রীকে ভালোবাসছি, এতে ভুলের কি আছে? এরপর শিয়া শ্যানের বানিয়ে দেওয়া এনার্জি ড্রিঙ্ক খেয়ে তাকে বলে, কাল আমার মায়ের জন্মদিন, আমি একটু মলে যাব তার জন্য একটা উপহার কিনতে। শিয়া সেখান থেকে চলে যাওয়ার পর শ্যান তার সহকারীকে ফোন করে বলে, শিয়া মলে যাচ্ছে, তোমরা গোপনে তাকে পাহারা দাও এবং সাবধানে রেখো। কিছু সময় পর শিয়া মলে গিয়ে একটা দোকানে তার মায়ের জন্য একটা সুন্দর পোশাক পছন্দ করে। ঠিক তখনই দোকানের সেলস গার্ল সেখানে এসে শিয়াকে অপমান করে বলে, তোমাকে দেখে তো খুব গরিব ঘরের মেয়ে মনে হচ্ছে, তুমি আমাদের দোকানের এই পোশাকগুলোর দাম দিতে পারবে না। ঠিক তখনই সেখানে জিং আর তার এক বান্ধবী এসে হাজির হয়। জিংয়ের বান্ধবী শিয়াকে দেখে উপহাস করে বলে, তোমার মতো গরিব মেয়েদের এই সব দোকানে শপিং করার কোনো যোগ্যতাই নেই। শিয়া তখন আত্মসম্মান বজায় রেখে বলে, তোমরা চাইলেই আমাকে এখান থেকে বের করে দিতে পারো না। এই কথা শুনে জিংয়ের বান্ধবী প্রচণ্ড রেগে গিয়ে শিয়াকে একটা জোরে চড় মারে। শিয়াও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সেও পাল্টা জিংয়ের বান্ধবীকে একটা চড় কষিয়ে দেয়। জিংয়ের বান্ধবী তখন দোকানের সেলস গার্লকে চিৎকার করে বলে, এই মেয়েটাকে এখনই গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বের করো। ঠিক তখনই সেখানে শ্যান এসে উপস্থিত হয়। জিং শ্যানকে দেখে বলে, শিয়া আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছে, ওকে বলো আমার বান্ধবীর কাছে ক্ষমা চাইতে। শ্যান তখন জিংকে স্পষ্ট জানিয়ে দেয়, আমার স্ত্রী কারো কাছে ক্ষমা চাইবে না। এরপর শ্যান তার সহকারীকে নির্দেশ দেয়, ঝাং পরিবারের সাথে আমাদের কোম্পানির সব রকমের ব্যবসার চুক্তি এখনই বাতিল করো। এরপরই জিংয়ের বান্ধবীর বাবার ফোন আসে এবং তিনি তাকে জানান যে তাদের কোম্পানি সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। জিংয়ের বান্ধবী তখন কেঁদে ফেলে জিংকে বলে, প্লিজ আমাকে বাঁচাও। শ্যান তখন জিংয়ের বান্ধবীকে বলে, তুমি আমার স্ত্রীকে হেনস্থা করেছো, তাই আমি তোমাকে এই শাস্তি দিলাম। এরপর শ্যান সেই সেলস গার্লকেও চাকরি থেকে বের করে দেয় যে শিয়ার সাথে খারাপ ব্যবহার করেছিল। শ্যান আর শিয়া দোকান থেকে বাইরে আসে এবং শ্যান গাড়িটা আনার জন্য একটু সামনের দিকে যায়। ঠিক তখনই শিয়ার ছোটবেলার বন্ধু ইউনজে সেখানে আসে এবং শিয়াকে দেখে বলে, তোমার সাথে কতদিন পর দেখা হলো, তুমি তো আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়ে গেছো, কাল আমি তোমার মায়ের জন্মদিনের পার্টিতে আসছি কিন্তু। ঠিক তখনই সেখানে শ্যান আসে এবং শিয়াকে স্ত্রী বলে ডাকে। এই কথা শুনে ইউনজে অবাক হয়ে শিয়াকে জিজ্ঞেস করে, তুমি বিয়ে করে ফেলেছো? শিয়া বলে, হ্যাঁ, ইনি আমার স্বামী। ঠিক তখনই শিয়ার মা তাকে ফোন করে বলেন, কাল আমি ইউনজেকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছি, কাল তুমি ইউনজের সাথে দেখা করে নিও আর তারপরেই আমরা তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেব। শিয়া তখন মাকে বলে, মা আমি তো বিয়ে করে ফেলেছি। শিয়ার মা তখন রেগে বলেন, তুমি কি আমাকে পাগল পেয়েছো? আমি তোমার এই কথা ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ না তুমি তোমার স্বামীকে নিয়ে আমার সামনে আসছো। ইউনজে তখন শ্যানকে লক্ষ্য করে বলে, শিয়ার মা কিন্তু শিয়ার বিয়ে আমার সাথেই দিতে চান। শ্যান তখন আত্মবিশ্বাসের সাথে বলে, আমার পুরো বিশ্বাস শিয়ার মা আমাকে অবশ্যই জামাই হিসেবে মেনে নেবেন। ইউনজে সেখান থেকে বিদায় নেওয়ার পর শিয়া শ্যানকে জিজ্ঞেস করে, তুমি কি আসলেই কাল আমার মায়ের জন্মদিনে আমাদের বাড়ি যাবে? শ্যান বলে, তুমি আমার স্ত্রী, সুতরাং আমি আমার শাশুড়ির সাথে অবশ্যই দেখা করতে চাই এবং আমার বিশ্বাস আমি ওনার পছন্দ হব। এরপর শিয়া শ্যানের গাড়িতে বসে ইউনজের সাথে মেসেজে কথা বলছিল। শ্যান তখন শিয়ার দিকে তাকিয়ে বলে, অন্য ছেলেদের সাথে এভাবে চ্যাট করা বন্ধ করো। শিয়া বলে,
ইউনজে আর আমি শুধুমাত্র খুব ভালো বন্ধু। শ্যান রেগে বলে, আমি বললাম না ইউনজের সাথে কোনো কথা বলবে না? আর তুমি আজ মলে শপিং করার সময় আমাকে তখনই কেন জানালে না যে একটা মেয়ে তোমাকে হ্যান্সতা করছে? আমি যদি সঠিক সময়ে ওখানে না পৌঁছাতাম তবে এর পরিণতি কি হতে পারতো তুমি জানো? শিয়া জিজ্ঞেস করে। কেমন পরিণতি? শ্যান বলে, কোনো রিপোর্টার যদি তোমার আর জিং এর বান্ধবীর ঝগড়া করার ছবি তুলে নিত তবে আমাদের কোম্পানির সম্মান এক মুহূর্তে নষ্ট হয়ে যেত। এরপর শিয়া আর শ্যান বাড়িতে ফিরে আসে। শিয়া একটু কেশে গলা পরিষ্কার করে শ্যানকে জিজ্ঞেস করে, তুমি কি আমার ওপর রেগে আছো? শ্যান বলে, আমাকে একটা কিস করো, তবেই আমি তোমার সাথে কথা বলবো। শিয়া তখন শ্যানের গালে একটা মিষ্টি কিস করে দেয়। শ্যান তখন শিয়ার আরো কাছে এসে তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু শিয়া তাকে থামিয়ে দিয়ে বলে, আমার পিরিয়ড চলছে। শ্যান তখন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে একদম কষ্ট দেব না, আমি বরং একটা শাওয়ার নিয়ে আসি। কিছু সময় পর শ্যান শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়ে আসে এবং শিয়া শ্যানের 6 প্যাক অ্যাপসের দিকে তাকিয়ে থাকে। শ্যান তাকে ওভাবে তাকাতে দেখে বলে, তুমি কি ভাবছো ওভাবে? শিয়া আবার একটু কেশে মাথা নিচু করে বলে, আমি কিছুই ভাবছি না, আমি বরং একটা শাওয়ার নিতে যাচ্ছি। এরপর শিয়া বাথরুমে চলে যায় এবং শ্যানও শিয়ার পেছনে পেছনে সেখানে চলে আসে এবং তাকে কিস করতে যায়, কিন্তু শিয়া তাকে আলতো করে ঠেলে দিয়ে বলে, আমি এখন ঘুমাতে যাচ্ছি। পরের দিন শ্যান শিয়ার সাথে তার বাবা মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং পথের মধ্যে এক পথচারীর সাথে ধাক্কা লেগে শ্যানের শার্টটা নষ্ট হয়ে যায়। শিয়া তখন শ্যানকে একটা প্রিন্টেড শার্ট পরিয়ে দেয়। শ্যান শার্টটা পরে মুখ কুঁচকে বলে, এটা কেমন শার্ট? শিয়া বলে, আমার মায়ের এমন প্রিন্টের শার্ট খুব পছন্দ। এরপর শিয়া শ্যানকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছায় এবং শিয়ার মা শিয়াকে একা একটা ঘরে ডেকে নিয়ে যান। শিয়ার মা তখন তাকে জিজ্ঞেস করেন, তুমি হুট করে এভাবে কাকে বিয়ে করে বসলে? শিয়া বলে, আমার স্বামী অনেক ভালো একটা ছেলে। অন্যদিকে শিয়ার বাবা শ্যানকে জিজ্ঞেস করেন, তুমি কি কাজ করো বাবা? শিয়া সেখানে এসে বলে, শ্যান আমাদের কোম্পানির একজন সুপারভাইজার। শিয়ার মা তখন অসন্তোষ প্রকাশ করে বলেন, তুমি এই ছেলেকে ভালো করে চেনো না, তাও তাকে বিয়ে করে নিলে। এরপর শিয়ার মা শ্যানকে কটাক্ষ করে বলেন, তুমি শিয়াকে বিয়ে করলে অথচ তাকে কোনো বিয়ের গয়না পর্যন্ত দিলে না। ঠিক তখনই সেখানে ইউনজে এসে হাজির হয় এবং সে শিয়ার মায়ের হাতে একটা সুন্দর উপহার তুলে দেয়, যা দেখে শিয়ার মা অনেক খুশি হন। ইউনজে তখন শ্যানকে খোঁচা মেরে বলে, তুমি শিয়ার বাবা মায়ের জন্য কোনো উপহার নিয়ে আসোনি? ইউনজে এর পর শিয়ার মাকে বলে, শিয়া যদি শ্যানকে ডিভোর্স দিয়ে দেয় তবে আমি এখনো তাকে বিয়ে করতে রাজি আছি। এই কথা শুনে শিয়ার মা শিয়াকে বলেন, তোমার ইউনজের এই প্রস্তাব মেনে নেওয়া উচিত। তোমার এই স্বামী যদি পরে তোমাকে ধোকা দেয় তবে তোমার কি হবে? ঠিক তখনই সেখানে শ্যানের সহকারী শিয়ার জন্য অনেকগুলো দামি দামি বিয়ের উপহার নিয়ে হাজির হয়। সেই সব বহুমূল্য উপহার দেখে ইউনজে হিংসা পেয়ে শ্যানকে বলে, আমি আর শিয়া ছোটবেলার বন্ধু, আমি ওর জন্য তোমার চেয়ে অনেক বেশি উপযুক্ত। ইউনজের পর শিয়ার মাকে একটা দামি রত্নের নেকলেস উপহার দেয়। শ্যান সেটা দেখে শিয়ার বাবাকে কিছু প্রাচীন পাণ্ডুলিপি উপহার দিয়ে বলে, বাবা, আমি জানি আপনার পুরনো জিনিস সংগ্রহ করার শখ আছে, এই জিনিসগুলো আমি বিশেষ করে আপনার জন্যই কিনে এনেছি। এরপর শ্যান কিছু রিয়েল এস্টেট সম্পত্তির সার্টিফিকেট শিয়ার হাতে তুলে দিয়ে তার বাবা মাকে বলে, এই সব সম্পত্তি আমি শিয়ার নামে লিখে দিয়েছি, ভবিষ্যতে যদি আমাদের কখনো ডিভোর্সও হয়ে যায় তবে এই সব কিছুই শিয়ার থাকবে। এই কথা শোনার পর শিয়ার বাবা মা শ্যানকে খুব আনন্দের সাথে জামাই হিসেবে মেনে নেন এবং শিয়ার মা ইউনজেকে তার দেওয়া উপহারটা ফেরত দিয়ে দেন। ইউনজে তখন প্রচণ্ড অপমানিত বোধ করে সেখান থেকে চলে যায়। এরপর শিয়ার মা শিয়ার বাবাকে বলেন, আমাদের জামাইয়ের জন্য খুব সুস্বাদু খাবার তৈরি করো। শ্যান তখন হেসে বলে, আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি, আজ আমি নিজেই আপনাদের সবার জন্য রান্না করব। পরের দিন শ্যানের দাদি তাকে ফোন করে জিজ্ঞেস করেন, তুমি জিংয়ের সাথে কেন দেখা করলে না? শ্যান বলে, দাদি, আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি। দাদি তখন রেগে বলেন, কোনো মেয়েটা তোমাকে এভাবে নিজের জালে ফাঁসালো? শ্যান বলে, আমি সেই মেয়েটাকে সত্যি অনেক ভালোবাসি। দাদি তখন গম্ভীর গলায় বলেন, কালই তোমার স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে আসবে। শ্যান তখন দাদিকে অনুরোধ করে বলে, দাদি, আমি শিয়াকে আমার আসল পরিচয় এখনো জানাইনি, কাল যখন শিয়া তোমার সাথে দেখা করতে আসবে তখন তুমিও তাকে আমার আসল পরিচয় সম্পর্কে কিছু বলবে না। এরপর শ্যান বাড়িতে ফিরে সোজা ওয়াশরুমে গিয়ে দেখে বেসিনের কলটা ভেঙে গেছে এবং ফিনকি দিয়ে পানি বের হচ্ছে। শ্যান তখন নিজেই কলটা ঠিক করতে লেগে যায় এবং এতে তার শার্টটা সম্পূর্ণ ভিজে যায়। শিয়া তখন শ্যানের ভেজা শার্টের ওপর দিয়ে তার শরীরের পেশিগুলো লক্ষ্য করতে থাকে। শ্যান সেটা দেখে শিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে একটু রোমান্স করতে চাও? শিয়া লজ্জা পেয়ে বলে, না, মোটেও না। শ্যান তখন বলে, ঠিক আছে, তুমি জলদি একটা শাওয়ার নিয়ে নাও। পরের দিন শ্যান শিয়াকে তার দাদির বাড়িতে নিয়ে যায় এবং শিয়া বাড়ির ভেতরে ঢুকেই দেখে দাদি একটা দামি ফুলদানি পরিষ্কার করছেন। শিয়া তখন দাদির হাত থেকে ফুলদানিটা নিয়ে নিজেই পরিষ্কার করতে শুরু করে। দাদি তখন শিয়াকে বলেন, একটু সাবধানে পরিষ্কার করো মা, এই ফুলদানিটা
আমার খুব প্রিয়। শিয়া বলে, ঠিক আছে দাদি, আমি খুব সাবধানেই পরিষ্কার করছি। ঠিক তখনই শ্যানের খালা শিয়াকে উপহাস করে বলেন, তুমি শ্যানকে কিভাবে নিজের রূপের জালে ফাঁসালে বলো তো। এই কথা শুনে দাদি খালাকে ধমক দিয়ে বলেন, শিয়া আমার বাড়ির বউ, তুমি তার সাথে এভাবে রুক্ষ ভাষায় কথা বলবে না। দাদি এরপর শিয়াকে জিজ্ঞেস করেন, তুমি কি আসলেই শ্যানের স্ত্রী? শ্যান তখন দাদির সামনে তাদের ম্যারেজ সার্টিফিকেটটা তুলে ধরে। বিয়ের প্রমাণ পেয়ে দাদি নিশ্চিত হন যে শ্যান আর শিয়া আসলেই বিবাহিত। দাদি তখন শিয়ার হাত ধরে বলেন, শ্যান আসলেই অনেক ভাগ্যবান যে সে তোমার মতো এমন দয়ালু আর সুন্দরী একটা স্ত্রী পেয়েছে। এরপর শিয়া খালার সাহায্য করার জন্য রান্নাঘরে যায়। খালা তখন শিয়াকে একা পেয়ে বলেন, তোমাকে আমার সামনে এমন ভালো মানুষ সাজার নাটক করতে হবে না। আমি খুব ভালো করেই জানি তোমার নজর আসলে শ্যানের টাকার উপর। শিয়া বলে, খালামণি আপনি আমাকে সম্পূর্ণ ভুল বুঝছেন। খালা তখন অহংকার করে বলেন, আমি খুব শীঘ্রই শ্যানের সাথে তোমার ডিভোর্স করিয়ে ছাড়বো। শিয়া শান্ত গলায় বলে, ঠিক আছে, আপনি আপনার চেষ্টা করে দেখতে পারেন, তবে আমার বিশ্বাস শ্যান আপনার কোনো কথাই শুনবে না। শিয়া সেখান থেকে চলে যাওয়ার পর খালা প্রতিশোধ নেওয়ার জন্য শিয়ার চায়ের কাপে লুকিয়ে মাউথওয়াশ মিশিয়ে দেন। শিয়া এর পর সেই চায়ে একটা চুমুক দিয়েই মুখ কুঁচকে মনে মনে বলে, এটা কেমন চা? ঠিক তখনই খালা সেখানে এসে কুৎসিত হেসে বলেন, আমি তোমার চায়ে মাউথওয়াশ মিশিয়ে দিয়েছি। এই কথা শুনে দাদি খালার ওপর প্রচন্ড চটে যান এবং বলেন, তোমার এত বড় সাহস, তুমি আমার বৌমার সাথে এমন কাজ করলে। খালা তখন মিথ্যে অজুহাত দিয়ে বলেন, শিয়া আমার সাথে খুব বদতমিজি করছিলানি, তাই আমি ওকে একটু শাস্তি দিলাম। শ্যান তখন কঠোর গলায় বলে, খালামণি নেক্সট টাইম আপনি শিয়ার সাথে এমন ব্যবহার করার সাহসও করবেন না। দাদি তখন খালাকে অনেক বকাঝকা করেন এবং খালা রাগ করে সেখান থেকে চলে যান। এরপর শিয়া শ্যান আর দাদির সাথে বসে খুব আনন্দের সাথে রাতের খাবার খায়। কিছু সময় পর শিয়া শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে যায় এবং বাথরুমের দরজাটা একটু খুলে শ্যানকে বলে, বাথরুমে কোনো টাওয়াল নেই। শিয়া তখন ঘর থেকে বের হয়ে বিছানা থেকে একটা টাওয়াল তুলে নিজের শরীরে জড়িয়ে নেয় এবং ঠিক তখনই সেখানে শ্যান এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ঠিক তখনই খালা আবার সেই ঘরের দরজায় এসে নক করেন এবং শ্যানকে বলেন, শ্যান, মিস জিং তোমার সাথে দেখা করতে এসেছে। শিয়া তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, জিং আবার কে? খালা তখন শিয়াকে ছোট করার জন্য বলেন, মিস জিং হলো শ্যানের বাগদত্তা। এই কথা শুনে শিয়া শ্যানের ওপর ভীষণ রেগে গিয়ে ঘর থেকে বের হয়ে চলে যায়। শ্যান তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু শিয়া কোনো কথা না শুনে একটা ট্যাক্সি ডেকে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিং শ্যানের দাদির ঘরে গিয়ে খালাকে জিজ্ঞেস করে, শ্যান কোথায়? খালা তখন বলেন, শ্যান এইমাত্র তার স্ত্রীর সাথে বাইরে গেল। ও একটা গরিব মেয়েকে বিয়ে করেছে এবং মেয়েটাকে নিজের আসল পরিচয় সম্পর্কে এখনো কিছুই জানায়নি। এরপর শিয়ার ফোনে ইউনজের কল আসে, কিন্তু শিয়ার মনে হয়েছিল শ্যান তাকে ফোন করেছে, তাই সে ফোনটা তুলেই ক্ষোভের সাথে বলে, আমাকে আর কখনো ফোন করবে না, আমি তোমাকে ঘৃণা করি। ইউনজে তখন অবাক হয়ে বলে, তুমি একই বলছো শিয়া? আচ্ছা তুমি কি আমার সাথে একটা ককটেল পার্টিতে যাবে? শিয়া তখন রেগে বলে, ঠিক আছে আমি তোমার সাথেই যাব, এমনিতেও আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। এরপর ইউনজে শিয়াকে গাড়ি করে নিতে আসে আর ঠিক তখনই সেখানে শ্যান এসে হাজির হয় এবং শিয়াকে বলে, তুমি এই ইউনজের সাথে কোথায় যাচ্ছ? শিয়া রেগে উত্তর দেয়, তোমার যদি অন্য কোনো মেয়ের সাথে বাগদান থাকতে পারে তবে আমি কেন ইউনজের সাথে কোনো পার্টিতে যেতে পারবো না? এরপর শিয়া শ্যানের সাথেই সেই ককটেল পার্টিতে যায় এবং ইউনজে কিছুক্ষণের জন্য তার এক বন্ধুর সাথে দেখা করতে একটু অন্যদিকে যায়। ঠিক তখনই জিং আর তার বান্ধবী শিয়াকে সেই পার্টিতে দেখে ফেলে এবং জিং এর বান্ধবী ইচ্ছে করেই শিয়ার সাথে এসে জোরে ধাক্কা খায় এবং বলে, তুমি কি চোখ খুলে চলতে পারো না? জিং এর বান্ধবী এরপর শিয়ার গায়ের ওপর ড্রিঙ্কস ফেলে দেয়। ঠিক তখনই সেখানে শ্যান এসে উপস্থিত হয় এবং জিং শ্যানকে উস্কে দিয়ে বলে, তুমি সবাইকে সত্যিটা বলে দিচ্ছ না কেন যে আমি তোমার হবু স্ত্রী? শিয়া এই কথা শুনে জিংকে বলে, তুমি একই আজে বাজে কথা বলছো, শ্যান আমার স্বামী। জিং তখন শ্যানকে বলে, তুমি শিয়াকে সব সত্যি কথা কেন বলছো না? শিয়া তখন শ্যানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, জিং কি আসলেই তোমার বাগদত্তা? শ্যান শিয়ার হাত ধরে বলে, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। জিং তখন শ্যানকে উপহাস করে বলে, তুমি যদি শিয়াকে এতই ভালোবাসো তবে তার কাছে নিজের আসল পরিচয় কেন লুকিয়ে রেখেছো? জিং এর পর শিয়ার দিকে তাকিয়ে বলে, শ্যান কোনো কোম্পানির সাধারণ HR ম্যানেজার নয়, বরং ও নিজেই এই গোটা কোম্পানির প্রেসিডেন্ট। ও যদি তোমার ব্যাপারে সত্যি সিরিয়াস হতো তবে তোমার কাছে এই বড় সত্যিটা কখনো লুকাতো না। জিং এর বান্ধবী তখন শিয়াকে অপমান করে বলে, তোমার মতো এমন একটা গরিব মেয়ে এই নামি পার্টিতে কি করছে? ঘাড় ধরে বের হওয়ার আগে নিজেই এখান থেকে চলে যাও। শিয়া তখন শক্ত গলায় বলে, আমার মনে হয় তোমার মতো এমন একটা বদতমিজ মেয়েরই এই পার্টি থেকে বাইরে যাওয়া উচিত। এই কথা শুনে জিং এর বান্ধবী শিয়াকে চড় মারার জন্য হাত তোলে, কিন্তু শ্যান তার হাতটা শক্ত করে ধরে ফেলে। শ্যানের পর তার সহকারীকে ডেকে নির্দেশ দেয়, জিং এর বান্ধবীর কোম্পানির সাথে আমাদের সব রকমের ব্যবসায়িক সম্পর্ক এখনই বন্ধ করো। এই কথা শুনে জিং এর বান্ধবী ভয় পেয়ে শ্যানের কাছে ক্ষমা চায়, কিন্তু শ্যান তাকে কিছুতেই ক্ষমা করে না। শিয়া তখন শ্যানকে বলে, আমাকে সবার সামনে সাপোর্ট করার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি আমার সাথে বড় একটা প্রতারণা করেছো, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। এই কথা বলে শিয়া পার্টি থেকে বাইরে চলে যায় এবং শ্যান তার পেছনে পেছনে ছুটে গিয়ে বলে, প্লিজ শিয়া আমার কথাটা একবার শোনো। শিয়া কেঁদে ফেলে বলে, তুমি আমার সাথে মিথ্যে বলেছো, আমি তোমার মুখ আর কখনো দেখতে চাই না। এরপর শিয়া নিজের বাড়িতে ফিরে আসে এবং বাইরে তখন প্রচন্ড ঝড়
ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। শিয়া ঘরের ভেতরে বসে শ্যানের জন্য খুব চিন্তা করতে থাকে যে শ্যান হয়তো এখনো বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। শিয়া তখন ছাতা নিয়ে বাড়ির বাইরে গিয়ে দেখে শ্যান সত্যি বৃষ্টির মধ্যে সম্পূর্ণ ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। শিয়া তার কাছে গিয়ে শরীর ছুঁয়ে দেখে বলে, তোমার তো প্রচন্ড জ্বর এসেছে, আমি এখনই ডাক্তারকে ফোন করছি। এরপর শিয়া শ্যানকে নিজের ঘরে নিয়ে আসে এবং শ্যান শিয়ার হাত ধরে আকুতি করে বলে, আমি ইচ্ছে করে তোমার কাছে কিছু লুকাইনি শিয়া। আমরা যখন প্রথমবার দেখা করেছিলাম তখন তুমি আমাকে বলেছিলে যে তোমার ধনী ছেলেদের একদম পছন্দ না, তাই আমি ভয় পেয়ে আমার পরিচয় লুকিয়েছিলাম, আর জিংয়ের সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। শিয়া জিজ্ঞেস করে, ও কি আসলেই তোমার বাগদত্তা নয়? শ্যান তখন মুচকি হেসে বলে, তুমি কি জেলাস হচ্ছ? আমি কখনো জিংকে বিয়ে করতে চাইনি। তোমার সাথে দেখা হওয়ার পর আমি শুধু তোমাকেই ভালোবেসেছি এবং তোমাকেই আমার স্ত্রী হিসেবে পেতে চেয়েছি। এরপর শ্যান শিয়াকে জড়িয়ে ধরে কিস করে এবং তারা দুজন একসাথে সেই রাতটা কাটায়। পরের দিন সকালে শিয়া শ্যানের সাথে গাড়িতে বসে অফিসে যাচ্ছিল এবং শ্যানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, তুমি আমার দিকে ওভাবে কি দেখছো? শ্যান বলে, আমি কি আমার নিজের স্ত্রীকে ভালোবেসে দেখতেও পারবো না? এরপর শিয়া গাড়ি থেকে নামতে গেলে হঠাৎ করেই তার কোমরে প্রচন্ড ব্যথা শুরু হয়। শ্যান সেটা দেখে চিন্তিত হয়ে বলে, তোমার যদি শরীর ভালো না লাগে তবে আমি তোমাকে আজকের জন্য ছুটি দিয়ে দিচ্ছি। শিয়া বলে, না আমি ঠিক আছি। শ্যান তখন গাড়ি থেকে নেমে শিয়াকে এক টানে নিজের কোলে তুলে নেয় এবং তাকে কোলে করেই অফিসের ভেতরে নিয়ে যেতে থাকে। শিয়া লজ্জায় লাল হয়ে বলে, প্লিজ আমাকে নিচে নামাও, অফিসের কেউ দেখে ফেললে কি ভাববে? ঠিক তখনই অফিসের কর্মচারীরা সেখানে চলে আসে এবং শ্যান গম্ভীর গলায় সবাইকে বলে, আপনারা সবাই যার যার কাজে যান, শিয়া আজ কোনো কাজ করবে না, ও আজ বিশ্রাম নেবে। এরপর শ্যান শিয়াকে নিজের ক্যাবিনে নিয়ে এসে সোফায় শুইয়ে দেয় এবং বলে, তুমি এখানে একটু শান্তিতে ঘুমাও। কিছু সময় পর জিং শ্যানের ক্যাবিনে আসে এবং শিয়াকে সেখানে ওভাবে শুয়ে থাকতে দেখে হিংসায় জ্বলে ওঠে। জিং তখন শ্যানকে একটা ফাইল দিয়ে বলে, শ্যান এই ফাইলে কিছু সমস্যা আছে যা আমি বুঝতে পারছি না, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? শ্যানের সহকারী তখন জিংকে থামিয়ে দিয়ে বলে, মিস জিং, আপনার যদি কাজের ব্যাপারে কিছু জানার থাকে তবে আমি আপনাকে সাহায্য করতে পারি। শ্যান তখন জিংকে কঠোর গলায় বলে, তোমার যদি এই কোম্পানিতে কাজ করতে ইচ্ছে না করে তবে তুমি এখনই পদত্যাগ করতে পারো। ঠিক তখনই শিয়ার ঘুম ভেঙে যায় এবং শ্যান শিয়ার কাছে গিয়ে বলে, তুমি আরেকটু ঘুমাও। জিং তখন শিয়াকে কটাক্ষ করে বলে, তুমি অফিসের ভেতরে শ্যানকে প্রলোভন দেখানোর চেষ্টা করছো? শিয়া তখন সোফা থেকে উঠে শ্যানকে জড়িয়ে ধরে বলে, আমি আমার নিজের স্বামীকে জড়িয়ে ধরছি, এতে তোমার কি? শ্যান তখন শিয়ার দিকে তাকিয়ে বলে, স্ত্রী, এই মেয়ের জন্য যদি তোমার বিশ্রামের সমস্যা হয় তবে আমি ওকে ঘাড় ধরে বাইরে বের করে দিচ্ছি। শিয়া তখন আদুরে গলায় বলে, স্বামী, আমি কি তোমাকে আরেকবার হাক করতে পারি? এই দৃশ্য দেখে জিং রাগে অন্ধ হয়ে শিয়াকে চড় মারার জন্য তেড়ে আসে, কিন্তু শ্যানের সহকারী তাকে আটকে দেয়। শ্যান তখন চিৎকার করে জিংকে বলে, আমার অফিস থেকে এখনই দূর হয়ে যাও। জিং কেঁদে ফেলে বলে, তুমি আমার সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারলে? শ্যান বলে, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি, চুপচাপ এখান থেকে চলে যাও। কিছু সময় পর শিয়া কোনো কাজে অফিসের বাইরে গেলে জিং সেখানে ওতো পেতেছিল। সে শিয়াকে একা পেয়ে একটা জোরে চড় মারে এবং বলে, তোমার কত বড় সাহস, তুমি আমার হবু স্বামীকে নিজের দিকে টানার চেষ্টা করছো? শিয়া তখন সাহসের সাথে বলে, শ্যান আমাকে সব সত্যি কথা বুঝিয়ে দিয়েছে, তুমি জোর করে ওর পেছনে পড়ে আছো। ঠিক তখনই অফিসের অন্য কর্মচারীরা সেখানে জড়ো হয়ে শিয়ার নামে নানা রকম আজে বাজে কথা বলতে শুরু করে। অফিসের কর্মচারী লিলি তখন শিয়াকে অপমান করে বলে, তুমি দেখতে তো বিন্দুমাত্র সুন্দর নও, আর তোমার পোশাকের ছিঁড়িও খুব কুৎসিত, তুমি আমাদের এই হ্যান্ডসাম বসকে কিভাবে নিজের ফাঁদে ফেললে বলো তো? শিয়া তখন কড়া গলায় বলে, তোমার মতো এমন একটা অশিক্ষিত মেয়ের সাথে আমি কথাই বলতে চাই না। এই কথা শুনে লিলি রেগে গিয়ে শিয়াকে চড় মারতে গেলে শিয়া নিজেই লিলিকে একটা পাল্টা কড়া চড় মেরে দেয়। ঠিক তখনই সেখানে শ্যান এসে উপস্থিত হয় এবং লিলি শ্যানের কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, স্যার, এই শিয়া আমাদের কোম্পানির প্রেসিডেন্টের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করেছে আর ও আমাকে থাপ্পড়ও মেরেছে। শ্যানের সহকারী তখন অফিসের সবার উদ্দেশ্যে ঘোষণা করে, কিছুদিন আগে আমি আপনাদের সবার সাথে মিথ্যে বলেছিলাম যে প্রেসিডেন্ট খুব ব্যস্ত আছেন এবং তিনি এই কোম্পানি পরিদর্শনে আসতে পারবেন না। আসলে মিস্টার শ্যানই হলেন আমাদের এই গোটা কোম্পানির আসল প্রেসিডেন্ট। এই কথা শুনে অফিসের সব কর্মচারীরা একেবারে আকাশ থেকে পড়ে। শ্যান তখন সবার সামনে দাঁড়িয়ে বলে, শিয়া কারো সাথে কোনো অবৈধ সম্পর্ক করেনি, ও আইনগতভাবে আমার বিবাহিত স্ত্রী। জিং এই কথা শুনে শ্যানকে বলে, তুমি নিশ্চয়ই মিথ্যে বলছো, তুমি শিয়াকে নিজের আসল পরিচয় এই জন্য জানাওনি কারণ তুমি ওকে নিয়ে বিন্দুমাত্র সিরিয়াস ছিলে না। শ্যান তখন জিংকে স্পষ্ট জানিয়ে দেয়, আমি শিয়াকে আমার পরিচয় এই জন্য জানাইনি কারণ আমি প্রচন্ড ভয়ে ছিলাম যে ও আমার ধন সম্পত্তির কথা জানলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। জিং তখন আবার বলে, তুমি শিয়াকে ডিভোর্স দিয়ে দাও আর আমাকে বিয়ে করো। শ্যান রেগে গিয়ে বলে, আমি শুধু শিয়াকেই ভালোবাসি এবং শিয়া ছাড়া আমার জীবনে অন্য কোনো মেয়ের কোনো স্থান নেই। তুমি শিয়ার সাথে অনেক বড় অন্যায় করেছো, ওর কাছে এখনই ক্ষমা চাও। জিং তখন ভীষণ রেগে আর অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর শ্যান তার সহকারীকে নির্দেশ দেয় যে লিলি এবং অন্য যে কর্মচারী শিয়াকে অপমান করেছিল তাদের দুজনকে যেন এখনই চাকরি থেকে বরখাস্ত করা হয়। সহকারীও তাদের তৎক্ষণাৎ ফায়ার করে দেয়। শিয়া তখন শ্যানকে বলে, অফিসের কর্মচারীদের এভাবে রাগানো কিন্তু
ঠিক নয়। শ্যান বলে, আমি আমার স্ত্রীর সম্মানের জন্য গোটা পৃথিবীর সবাইকে রাগাতে পারি। অন্যদিকে জিং শ্যানের বাড়িতে গিয়ে তার খালার কান ভাঙাতে শুরু করে এবং বলে, খালামণি শিয়া শ্যানকে সম্পূর্ণ নিজের বশ করে নিয়েছে এবং ও দাদিকে বলেছে যাতে আপনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। খালা এই কথা শুনে রেগে আগুন হয়ে বলেন, শিয়ার এত বড় সাহস যে ও আমাকে এই বাড়ি থেকে বের করতে চায়। তুমি একদম চিন্তা করো না জিং, আমার কাছে শিয়াকে সাইজ করার অনেক উপায় জানা আছে। পরের দিন সকালে শ্যান শিয়ার দিকে খুব ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছিল। ঠিক তখনই শিয়ার চোখ খুলে যায় এবং সে শ্যানকে বলে, আমি কি এতই সুন্দরী যে তুমি আমার থেকে নিজের চোখ সরাতেই পারছো না? ঠিক তখনই খালার ফোন আসে এবং সে শ্যানকে জরুরি কথা বলার জন্য দাদির বাড়িতে ডাকে। শ্যান তখন শিয়াকে বলে, তুমিও আমার সাথে দাদির বাড়িতে চলো। কিছু সময় পর শ্যান আর শিয়া সেখানে পৌঁছায় এবং শিয়া জিং আর খালাকে একসাথে বসে থাকতে দেখে মনে মনে খুব ভয় পেয়ে যায়। শ্যান তখন শিয়ার হাত চেপে ধরে ফিসফিস করে বলে, তুমি একদম ভয় পেও না, আমি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব। অন্যদিকে জিং খালার কানে কানে বলে, এই শিয়া মেয়েটা অনেক বিরক্তিকর, আমার ওর ওপর প্রচন্ড রাগ হচ্ছে, আজ আমরা দুজনে মিলে ওকে চরম অপমান করব। খালা কুৎসিত হেসে বলেন, তুমি একদম চিন্তা করো না জিং, আজ আমি এই শিয়াকে এমন অপমান করব যা ও জীবনেও ভুলবে না। শিয়া তখন খালার সামনে গিয়ে সাহসের সাথে বলে, খালামণি আপনি যদি এই পৃথিবীর মানুষকে এতই ঘৃণা করেন তবে আপনি কোনো ভিন গ্রহে গিয়ে শিফট হয়ে যাচ্ছেন না কেন? জিং তখন রেগে গিয়ে বলে, তুমি শ্যানের খালার সাথে এমনভাবে কথা বলার সাহস কিভাবে পাও? শ্যান তখন জিংকে থামিয়ে দিয়ে বলে, জিং আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি তোমার মুখ আর কখনো দেখতে চাই না, তুমি আবার কেন আমার বাড়িতে এসেছো? খালা তখন শ্যানকে ধমক দিয়ে বলেন, জিংকে আমি এই বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছি। খালা এরপর জিংয়ের দিকে তাকিয়ে বলেন, জিং আজ আমি যখন শপিং করতে গিয়েছিলাম তখন রাস্তায় একটা নোংরা কুকুর দেখেছিলাম, সেই কুকুরটা দেখতে হুবহু এই শিয়ার মতো ছিল। জিং তখন হেসে বলে, তাই নাকি খালামণি, আমার তো সেই কুকুরটাকে দেখার খুব ইচ্ছে করছে। খালা তখন শিয়ার দিকে ইশারা করে বলেন, তোমার যদি কুকুর দেখার এতই শখ হয় তবে এই শিয়ার দিকে তাকিয়েই দেখে নাও। এই চরম অপমান শুনে শিয়া খালার দিকে তাকিয়ে কড়া গলায় বলে, খালামণি আপনার যদি কুকুর এতই পছন্দ হয় তবে আপনি নিজেই একটা কুকুর হয়ে যাচ্ছেন না কেন? খালা চিৎকার করে বলেন, তোমার কত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করে আমাকে অপমান করছো। শিয়া বলে, আপনি যেহেতু আমাকে বিন্দুমাত্র সম্মান করেন না সেহেতু আমিও আপনাকে সম্মান করার কোনো প্রয়োজন মনে করি না। এরপর শ্যান জিংকে এক কোনায় ডেকে নিয়ে গিয়ে কড়া ভাষায় বলে, তুমি আমার মূল্যবান সময় নষ্ট করো না, আমি তোমাকে বিন্দুমাত্র পছন্দ করি না, সুতরাং তুমি আমাদের এই বাড়িতে আর কখনো আসবে না, এতে আমার স্ত্রীর খুব খারাপ লাগে। জিং তখন হিংসাভরা গলায় বলে, এই শিয়া যদি মাঝখানে না থাকতো তবে আমিই তোমার স্ত্রী হতাম। ঠিক তখনই শিয়া সেখানে চলে আসে এবং জিং শ্যানের ওপর প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায়। শিয়া তখন শ্যানকে বলে, জিংয়ের এই আচরণের কারণে হয়তো টং পরিবারের সাথে তোমাদের দীর্ঘদিনের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। শ্যান শিয়াকে জড়িয়ে ধরে বলে, আমি আমার স্ত্রীর চোখের সামনে কাউকে কোনো রকমের অন্যায় বা হেনস্থা করতে দেব না। অন্যদিকে জিং খালার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, খালামণি শিয়া শ্যানকে পুরো জাদু করে রেখেছে, যার কারণে শ্যান এখন আমাকে চরম ঘৃণা করতে শুরু করেছে। শ্যান যদি কোনোভাবে আমাকে বিয়ে করে তবে আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো। খালা তখন জিংকে বুদ্ধি দিয়ে বলেন, আমি শ্যানের সাথে তোমার বিয়ে অবশ্যই করিয়ে দিতে পারি, তবে তার জন্য তোমাকে আজ রাতে শ্যানের সাথে অন্তরঙ্গ হতে হবে। ও যদি একবার তোমার সাথে রাত কাটায় তবে ও বাধ্য হবে তোমাকে বিয়ে করতে। কিছু সময় পর শ্যান আর শিয়া দাদির সাথে বসে রাতের খাবার খাচ্ছিল এবং দাদি শ্যানকে উদ্দেশ্য করে বলেন, শ্যান আমি কিন্তু তোমাদের দুজনকে মাত্র 1 বছর সময় দিচ্ছি, এর মধ্যে আমার একটা ফুটফুটে নাতি চাই। ঠিক তখনই জিং আর খালা সেখানে এসে খাবার টেবিলে বসেন এবং জিং শ্যানকে ইশারা করে বলে, শ্যান তোমার সামনের ডিশটা আমার খুব খেতে ইচ্ছে করছে, তুমি কি ওটা আমাকে একটু দেবে? শ্যান তখন জিংকে সম্পূর্ণ ইগনোর করে সেই ডিশ থেকে খাবার তুলে শিয়ার পাতে সার্ভ করে দেয়। জিং তখন অপমান ঢাকতে শ্যানকে একটা ওয়াইনের গ্লাস এগিয়ে দিয়ে বলে, আগে যা কিছু হয়েছে সে সব আমার ভুল ছিল, দয়া করে এই ওয়াইনের গ্লাসটা গ্রহণ করো। খালাও তখন জিংয়ের পক্ষ নিয়ে শ্যানকে সেই ওয়াইনের গ্লাসটা জোর করে খাইয়ে দেন। ওয়াইন খাওয়ার কিছু সময় পর শ্যান নিজের ঘরে চলে যায় এবং আস্তে আস্তে সে নিজের সমস্ত জ্ঞান হারাতে শুরু করে, কারণ খালা জিংয়ের বুদ্ধিতে সেই ওয়াইনের মধ্যে এক প্রকার কড়া ড্রাগ মিশিয়ে দিয়েছিলেন। ঠিক তখনই জিং লুকিয়ে শ্যানের ঘরে প্রবেশ করে এবং অজ্ঞান প্রায় শ্যানের সাথে বিছানায় অন্তরঙ্গ হওয়ার কুৎসিত চেষ্টা করতে থাকে। ঠিক তখনই শিয়া কোনো কারণে সেই ঘরে আসে এবং শ্যান ও জিংকে একসাথে এক বিছানায় আপত্তিকর অবস্থায় দেখে প্রচন্ড শক পেয়ে চোখের পানি মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে চলে যায়। শিয়া চলে যাওয়ার পরেই শ্যান জিংকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। জিং তখন ভয় পেয়ে শ্যানকে বলে, শ্যান প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এই সব কিছু আমাকে তোমার খালা করতে বলেছিলেন। শ্যান তখন ড্রাগের নেশা কাটানোর জন্য টেবিলে থাকা একটা ধারালো ছুরি তুলে নিজের হাতে কোপ মারে, যাতে রক্ত বের হওয়ার তীব্র ব্যথায় তার ড্রাগের প্রভাব কেটে যায়। অন্যদিকে খালা ড্রয়িং রুমে শিয়াকে আটকে দিয়ে বলেন,
শ্যান আর জিংয়ের মধ্যে অনেক আগে থেকেই গভীর সম্পর্ক ছিল, তুমিই জোর করে এই দুজনের মাঝখানে এসে ঢুকেছো। শিয়া তখন কাঁদতে কাঁদতে বলে, শ্যান যদি জিংকেই এত ভালোবাসে তবে ও তাকে বিয়ে কেন করে নিচ্ছে না? ঠিক তখনই জিং সেখানে আসে এবং খালার দিকে তাকিয়ে কুৎসিত হেসে বলে, খালামণি, শ্যান আর আমি কিন্তু আজ রাতে একসাথেই ছিলাম। এই কথা শুনে শিয়া জিংকে বলে, তুমি আসলেই একটা চরম, বেশরম আর চরিত্রহীন মেয়ে। এরপর শিয়া কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই হাত কাটা অবস্থায় শ্যান সেখানে ছুটে এসে শিয়ার হাত ধরে ফেলে। শিয়া তখন শ্যানকে জিজ্ঞেস করে, আমার সাথে থাকা কি তোমার কাছে এতটাই বোরিং লাগে যে তুমি জিংয়ের সাথে রাত কাটালে? শ্যান আকুতি করে বলে, শিয়া, আমি ঈশ্বরের কসম খেয়ে বলছি আমি এমন কিছুই করিনি। ঠিক তখনই সেখানে দাদি এসে উপস্থিত হন এবং বলেন, তোমরা মাঝরাতে এই সব কি বিষয় নিয়ে ঝগড়া করছো? শ্যান তখন খালার দিকে ঘুরে চিৎকার করে বলে, খালামণি, তুমি আমার ওয়াইনে কেন ড্রাগ মিশিয়েছিলে? খালা তখন আমতা আমতা করে মিথ্যে বলেন, আমি তো কিছুই করিনি বাবা, আমি তো তোমাকে ঘুমানোর জন্য একটু শান্তির ওষুধ দিয়েছিলাম মাত্র। ঠিক তখনই বাড়ির কাজের মেয়েটি সেখানে আসে এবং শ্যানকে সব সত্যি কথা জানিয়ে দিয়ে বলে, মিস্টার শ্যান, আপনার খালাই আমাকে জোর করেছিলেন আপনার ওয়াইনের গ্লাসে ড্রাগ মিশিয়ে দেওয়ার জন্য। শ্যান তখন রাগে কাঁপতে কাঁপতে তার সহকারীকে ফোন করে নির্দেশ দেয়, জিংয়ের পরিবারের সাথে আমাদের কোম্পানির যত প্রকারের ব্যবসায়িক সম্পর্ক আছে তা এই মুহূর্তেই চিরকালের জন্য শেষ করে দাও। জিং তখন ভয় কাঁদতে শুরু করে। শ্যানের পর খালার দিকে তাকিয়ে কঠোর গলায় বলে, খালামণি, আপনি আজ রাতেই এই বাড়ি ছেড়ে আমাদের গ্রামের বাড়িতে চলে যান এবং কিছুদিন ওখানেই থাকুন। খালা এই কথা শুনে শিয়ার দিকে আঙুল তুলে চিৎকার করে বলেন, এই সব কিছু তোমার জন্য হয়েছে শিয়া, তুমি প্রথম থেকেই আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলে। শিয়া অবাক হয়ে বলে, আমি আপনাকে আপনার নিজের বাড়ি থেকে কেন বের করতে যাব? খালা তখন বলেন, জিং আমাকে সব বলেছে যে তুমি নাকি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে এই গোটাগু পরিবারের একমাত্র রানী হতে চাও। শিয়া বলে, আমি এমন কোনো কথাই কখনো বলিনি, আপনার নিশ্চয়ই বড় কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। দাদি তখন খালাকে ধমক দিয়ে বলেন, শ্যান একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে, তুমি আজ রাতেই আমাদের গ্রামের বাড়িতে শিফট হয়ে যাও। এরপরই শিয়া একা একা বাড়ি থেকে বাইরে চলে যায় এবং শ্যান তার পেছনে পেছনে ছুটে গিয়ে বলে, শিয়া, তুমি মাঝরাতেই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? শিয়া রেগে চেঁচিয়ে বলে, তুমি আমাকে এভাবে ফলো করছো কেন? তুমি জিংয়ের সাথে বিছানায় রাত কাটিয়েছো, আমি নিজে চোখে তোমাদের দুজনকে এক বিছানায় দেখেছি। আমি যদি আজ অন্য কোনো ছেলের সাথে এভাবে রাত কাটাতাম তবে তোমার কেমন লাগতো বলো? শ্যান তখন শিয়ার মুখটা চেপে ধরে বলে, খবরদার শিয়া, তোমার মুখে আমি অন্য কোনো ছেলের নাম বিন্দুমাত্র সহ্য করব না। এরপর শ্যান শিয়াকে কোলে তুলে নিয়ে ঘরে আসে এবং পরম ভালোবাসায় তাকে কিস করে এবং তারা দুজন নিজেদের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে একসাথে রাত কাটায়। পরের দিন সকালে শ্যান শিয়ার খুব কাছে এসে রোমান্টিক গলায় বলে, আমি কি তোমাকে শাওয়ার নিতে একটু সাহায্য করতে পারি? শিয়া লজ্জা পেয়ে বলে, না লাগবে না, আমি একাই শাওয়ার নিতে পারবো। এরপর শিয়া ওয়াশরুমে চলে যায় এবং শ্যান ও মুচকি হাসতে হাসতে তার পেছনে চলে আসে। শিয়া তখন শ্যানের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কত দিন ধরে তোমার মুখের দাড়ি শেভ করনি বলো তো? শ্যান তখন ব্লেড আর ক্রিম শিয়ার হাতে দিয়ে বলে, তাহলে তুমিই আজ নিজের হাতে আমার শেভ করে দাও। এরপর শ্যান বাথরুমের ভেতরেই শিয়ার সাথে অনেকক্ষণ ধরে রোমান্স করে। কিছু সময় পর শিয়ার মোবাইলে তার এক বান্ধবীর ফোন আসে এবং সে শিয়াকে তাদের স্কুলের পুনর্মিলনী পার্টিতে আসার জন্য নিমন্ত্রণ জানায়। শিয়া তখন শ্যানকে বলে, শ্যান, আজ রাতে আমি তোমার সাথে ডিনার করতে পারবো না, আজ আমার স্কুলের রিউনিয়ন পার্টি আছে, আমি ওখানে যাচ্ছি। শ্যান তখন মুখ কালো করে জিজ্ঞেস করে, ওই পার্টিতে কি ইউনজেও আসবে? শিয়া বলে, হ্যাঁ, ও তো আমাদের স্কুলেই পড়তো, ও তো অবশ্যই আসবে। শ্যান তখন বাচ্চার মতো বায়না ধরে বলে, তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে চলো। শিয়া হেসে বলে, আমরা বিবাহিত দম্পতি হলেও আমার তো নিজস্ব একটা সামাজিক জীবন আছে, তুমি আমার সব ব্যাপারে এভাবে ইন্টারফেয়ার করতে পারো না। কিছু সময় পর শিয়া সেই রিউনিয়ন পার্টিতে পৌঁছায় এবং শিয়ার এক সহপাঠী তাকে দেখে জিজ্ঞেস করে, শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে, তা তোমার স্বামীকে সাথে করে নিয়ে আসলে না কেন? শিয়ার অন্য এক হিংসুটে সহপাঠী তখন টিপ্পনি কেটে বলে, শিয়া নিশ্চয়ই কোনো বুড়ো বা কুৎসিত লোককে বিয়ে করেছে, তাই লোকলজ্জার ভয়ে নিজের স্বামীকে এখানে সাথে করে নিয়ে আসার সাহস পায়নি। ঠিক তখনই শিয়ার আরেক অহংকারী সহপাঠী নিয়ান শিয়ার হাতের ব্যাগটার দিকে তাকিয়ে উপহাস করে বলে, শিয়া, তোমার এই ব্র্যান্ডেড ব্যাগটা দেখে তো পুরো ডুপ্লিকেট আর সস্তা মনে হচ্ছে। শিয়া তখন মাথা উঁচু করে বলে, এই ব্যাগটা আমার স্বামী আমাকে উপহার দিয়েছেন। নিয়ান তখন বিদ্রুপের সুরে বলে, এই লিমিটেড এডিশনের ব্যাগটা গোটা চীনে একমাত্র হুন গ্রুপের প্রেসিডেন্টের স্ত্রীর কাছেই আছে, তা তুমি কি বলতে চাও যে তুমিই হুন গ্রুপের প্রেসিডেন্টের স্ত্রী? শিয়া তখন আত্মবিশ্বাসের সাথে বলে, হ্যাঁ, হুন গ্রুপের প্রেসিডেন্টই হলেন আমার স্বামী। শিয়ার এই কথা শুনে ক্লাসের সব মেয়েরা হো হো করে হেসে ওঠে এবং তাকে পাগল বলে উপহাস করতে থাকে। শিয়া তখন বাথরুমে গিয়ে শ্যানকে ফোন করে কেঁদে ফেলে বলে, শ্যান, আমার ক্লাসের মেয়েরা আমাকে এখানে খুব অপমান আর হেনস্থা করছে। শ্যান এই কথা শুনে রেগে গিয়ে বলে, তুমি এখন ঠিক কোথায় আছো আমাকে বলো?
আমি এখনই তোমার কাছে আসছি। শিয়া তখন ক্ষোভের সাথে বলে, শ্যান, আমি আমার সহপাঠী নিয়ানকে এই বিজনেস ইন্ডাস্ট্রি থেকে চিরকালের জন্য ব্যান করাতে চাই। শ্যান বলে, ঠিক আছে স্ত্রী, তুমি শান্ত হও, আমি সবকিছু সামলে নিচ্ছি। নিয়ান তখন শিয়াকে বাথরুম থেকে বের হতে দেখে হাসতে হাসতে বলে, শিয়া, তোমার অ্যাক্টিং কিন্তু সত্যিই বেশ চমৎকার ছিল। ঠিক তখনই নিয়ানের মোবাইলে তার অফিসের বসের ফোন আসে এবং বস চিৎকার করে তাকে বলেন, নিয়ান, তোমাকে এই মুহূর্তেই চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং ওপর মহলের নির্দেশে তোমাকে গোটা বিজনেস ইন্ডাস্ট্রি থেকে চিরকালের জন্য ব্যান করা হয়েছে। এই কথা শুনে নিয়ান রাগে অন্ধ হয়ে টেবিল থেকে এক গ্লাস পানি তুলে শিয়ার মুখের ওপর ছুঁড়ে মারে এবং চিৎকার করে বলে, তোমার কত বড় সাহস, তুমি আমাকে এই ইন্ডাস্ট্রি থেকে ব্যান করালে। ঠিক তখনই সেখানে ইউনজে এসে নিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে, নিয়ান, তুমি শিয়ার সাথে এই নোংরা ব্যবহার করার সাহস কিভাবে পাও? ঠিক তখনই সেখানে রাজকীয় ভঙ্গিতে শ্যান এসে উপস্থিত হয় এবং ইউনজেকে কড়া গলায় বলে, ইউনজে, তুমি আমার স্ত্রীর থেকে দূরে থাকো। শ্যানের পর শিয়ার ভেজা মুখের দিকে তাকিয়ে রাগে গর্জে উঠে বলে, আমার স্ত্রীর মুখে পানি ছেটানোর সাহস কার হয়েছে এখানে? নিয়ান তখন শ্যানকে দেখে বলে, মিস্টার, এই শিয়া মেয়েটা একটা অত্যন্ত চরিত্রহীন মেয়ে, আপনি ওর থেকে দূরে থাকুন। শ্যান নিয়ানের দিকে তাকিয়ে বলে, তুমি কে হে, আর আমার স্ত্রীর সাথে এমন বদতমিজি করার সাহস তুমি পাও কোথা থেকে? নিয়ান তখন অহংকার করে বলে, আমি কে তা তুমি একটু পরেই বুঝবে, আমি তোমার গোটা পরিবারকে এই চীন দেশ থেকে লাথি মেরে বের করে দেবো। শ্যান তখন কুৎসিত হেসে বলে, তুমি তাহলে গু পরিবারের সাথে পঙ্গা নেওয়ার দুঃসাহস দেখাচ্ছ? নিয়ানের এক বান্ধবী তখন শ্যানকে চিনে ফেলে নিয়ানকে ফিসফিস করে বলে, নিয়ান, উনি তো হুন গ্রুপের আসল মালিক মিস্টার শ্যান। নিয়ান তখন ভয়ে কাঁপতে কাঁপতে শিয়ার হাত ধরে বলে, শিয়া, তুমি সত্যি তাহলে এই কোম্পানির সিইওর স্ত্রী? দুঃখিত, আমি আসলে একটু মজা করছিলাম। শ্যান তখন তার সহকারীকে ডেকে নির্দেশ দেয়, এই নিয়ান এবং তার গোটা পরিবারকে আজ রাতের মধ্যেই এই চীন দেশ থেকে ঘাড় ধরে বাইরে বের করে দাও। এরপর শ্যান শিয়ার হাত ধরে নিজের সাথে নিয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই ইউনজে শিয়ার পেছনে ছুটে এসে তার হাতে একতোড়া ফুল দিয়ে বলে, শিয়া, শুভ জন্মদিন। ইউনজের পর শিয়ার হাতটা শক্ত করে ধরে বলে, চলো আমরা আজ একসাথে জন্মদিনের ডিনার করতে যাই। এই দৃশ্য দেখে শ্যান রাগে ফেটে পড়ে শিয়ার হাতটা নিজের দিকে টেনে নেয় এবং তাকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায়। গাড়ির মধ্যে শ্যান শিয়াকে রাগ নিয়ে জিজ্ঞেস করে, তোমার কি ওই ইউনজেকে খুব পছন্দ? শিয়া তখন শ্যানকে খ্যাপানোর জন্য বলে, ইউনজেকে কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম লাগে, আমি যদি সিঙ্গেল হতাম তবে ওকেই বিয়ে করে নিতাম। আচ্ছা, তুমি কি জেলাস হচ্ছ? শ্যান তখন কড়া গলায় বলে, আজ থেকে তোমার এই ইউনজের সাথে দেখা করার সব রাস্তা বন্ধ। এরপর শ্যান শিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তার চোট পাওয়া জায়গায় খুব যত্ন করে ওষুধ লাগিয়ে দেয় এবং এরপর সে শিয়ার কাঁধে খুব সুন্দর করে ম্যাসাজও করে দেয়। শ্যানকে এভাবে ম্যাসাজ করতে দেখে শিয়া মুচকি হেসে বলে, তুমি চাইলে কিন্তু একটা বড় ম্যাসাজ পার্লার খুলতে পারো। এরপর শ্যান আর শিয়া নিজেদের সব রাগ ভুলে পরম ভালোবাসায় মেতে ওঠে। পরের দিন শিয়া মলে গিয়েছিল কিছু কেনাকাটা করতে এবং ঠিক তখনই সেখানে তার প্রাক্তন বয়ফ্রেন্ড কাই এসে হাজির হয় এবং শিয়ার হাত ধরে বলে, শিয়া, চলো কোথাও বসে আমরা আমাদের পুরনো দিনের কথা বলি। আমি জানি আমি আগে অনেক বড় ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শিয়া তার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে বলে, তুমি আমার থেকে দূরে থাকো, তোমার সাথে আমার কোনো কথা নেই। কাই তখন রেগে গিয়ে বলে, তুমি যদি আমার জীবনে না আসতে তবে আজ আমার এই দশা হতো না, আমার সব টাকা আমাকে এখনই ফেরত দাও। শিয়া বলে, আমি তোমাকে একটা টাকাও দেব না। কাই তখন চিৎকার করে মলের সবাইকে ডেকে বলতে শুরু করে, আপনারা সবাই এসে দেখুন, এই নোংরা মেয়েটা টাকার জন্য নিজের সব কিছু বিক্রি করতে পারে, ও টাকার লোভে হয়তো আরো অনেক ছেলের জীবন নষ্ট করেছে। ঠিক তখনই সেখানে শ্যান এসে উপস্থিত হয় এবং শিয়া শ্যানকে দেখে বলে, শ্যান, এ আমার এক্স বয়ফ্রেন্ড কাই, ও আমার থেকে জোর করে 1 মিলিয়ন ইউয়ান দাবি করছে। শ্যান তখন কাইয়ের সামনে গিয়ে শান্ত গলায় বলে, ঠিক আছে, আমি তোমাকে 1 মিলিয়ন ইউয়ান দিয়ে দিচ্ছি। এই কথা বলার সাথে সাথেই শ্যানের সহকারী কাইয়ের বুকে একটা জোরে লাথি মারে এবং কাই মাটিতে পড়ে গেলে শ্যান কুৎসিত হেসে বলে, এই 1 মিলিয়ন ইউয়ান আমি তোমার চিকিৎসার খরচের জন্য অগ্রিম দিয়ে দিলাম। এরপর শ্যান শিয়াকে বাড়িতে নিয়ে আসে এবং দুঃখী গলায় বলে, শিয়া, ওখানে অত বড় ঝামেলা হলো অথচ তুমি আমাকে একটা ফোন পর্যন্ত করলে না, দুঃখিত স্ত্রী, আমি তোমাকে সঠিক সময় প্রোটেক্ট করতে পারলাম না। শিয়া তখন আদুরে গলায় বলে, হ্যাঁ, তুমি আমাকে একদম প্রোটেক্ট করনি, তাই আমি এখন তোমাকে একটা বড় শাস্তি দেব। কিছু সময় পর শিয়া শ্যানের পায়ে খুব সুন্দর করে তেল ম্যাসাজ করে দিতে দিতে বলে, শ্যান, আমি তোমার এই কোম্পানি থেকে পদত্যাগ করতে চাই। শ্যান অবাক হয়ে বলে, চাকরি ছাড়া কিন্তু কোনো অপশন নয়, আচ্ছা তুমি হঠাৎ কেন পদত্যাগ করতে চাচ্ছ? শিয়া বলে, অফিসের সব কর্মচারীরা এখন জেনে গেছে যে তুমি আমার স্বামী, যার কারণে আমি অফিসে কাজ করার সময় খুব অস্বস্তি বোধ করি, প্লিজ তুমি আমাকে চাকরিটা ছাড়ার অনুমতি দাও। পরের দিন শিয়া অন্য একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যায় এবং ইন্টারভিউ নেওয়ার সময় সেই কোম্পানির ম্যানেজার শিয়ার হাতটা নোংরাভাবে স্পর্শ করে। শিয়া তখন হাতটা সরিয়ে নিয়ে কড়া গলায় বলে, আপনি আমাকে এভাবে টাচ করছেন কেন? ম্যানেজার তখন কুৎসিত হেসে বলে, আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে প্রলোভন দেখিয়ে এই চাকরিটা পেতে চাও, তাহলে এখন আবার এই সতীপনা নাটকের কি দরকার? তুমি যদি এই ইন্টারভিউতে পাস করতে চাও তবে আজ রাতে আমার
সাথে একটু রোমান্স করতে হবে। এই নোংরা কথা শুনে শিয়া সেই ম্যানেজারের নিচে একটা জোরে লাথি মেরে এক দৌড়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে শ্যানের সহকারী তাকে এসে জানায় যে মিস্টার শ্যান, আপনার স্ত্রীর ইন্টারভিউয়ের রেজাল্ট চলে এসেছে, কিন্তু ম্যামকে দেখে খুব একটা খুশি মনে হচ্ছে না। শ্যান চিন্তিত হয়ে বলে, তুমি এখনই গিয়ে খোঁজ নাও ওখানে কি হয়েছে। অন্যদিকে শিয়া শ্যানের অফিসের বাইরে মন খারাপ করে দাঁড়িয়েছিল এবং ঠিক তখনই শ্যান সেখানে আসে এবং শিয়াকে দেখে বলে, তুমি এখানে কি করছো শিয়া? শ্যান বলে, আমি আসলে একটু কাজের ফাঁকে হাঁটতে বেরিয়েছিলাম, চলো আমার কাজ শেষ হলে আমরা একসাথেই বাড়ি ফিরবো। এরপর শ্যান শিয়াকে নিজের কেবিনে নিয়ে আসে এবং শিয়া সোফায় শুয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সহকারী এসে শ্যানকে গোপনে জানায় যে স্যার, সেই কোম্পানির ম্যানেজার মিস শিয়াকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল। এই কথা শুনে শ্যান রাগে কাঁপতে কাঁপতে বলে, সেই কোম্পানিটাকে এই মুহূর্তেই বাজার মূল্যের চেয়ে 50% কম দামে কিনে নাও এবং সেই নোংরা ম্যানেজারকে আজই চাকরি থেকে লাথি মেরে বের করো। ঠিক তখনই শিয়ার ঘুম ভেঙে যায় এবং সে শ্যানকে বলে, আমি বোধহয় তোমার কাজে খুব ডিস্টার্ব করলাম, আমি বরং বাড়ি চলে যাই। শ্যান শিয়ার কোমরটা জড়িয়ে ধরে বলে, কিন্তু আমার তো এখন তোমার সাথে একটু রোমান্স করতে ইচ্ছে করছে। ঠিক তখনই শিয়ার ফোনে লু গ্রুপের অফিস থেকে এক নারী কর্মচারীর ফোন আসে এবং সে শিয়াকে বলে, মিস শিয়া, আপনি যখন আগে আমাদের এখানে ইন্টারভিউ দিতে এসেছিলেন তখন আমাদের কোম্পানির ম্যানেজার আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলেন। আমরা সেই নোংরা লোকটাকে চাকরি থেকে ফায়ার করে দিয়েছি এবং আনন্দের কথা হলো আপনি আমাদের ইন্টারভিউতে পাস করেছেন। আপনি আগামীকাল থেকেই আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। এই দারুণ খবর শুনে শিয়া খুশিতে আত্মহারা হয়ে শ্যানকে শক্ত করে জড়িয়ে ধরে। পরের দিন শিয়া তার সেই নতুন অফিসে জয়েন করে এবং সেখানে অন্য এক মেয়ে তাদের অফিসের বড় কর্মচারী নানাকে বলে, নানা, আমি শুনেছি আমাদের এই নতুন অফিসের বস নাকি দেখতে অনেক বেশি হ্যান্ডসাম। নানা তখন অহংকার করে বলে, আমার রূপের জাদু থেকে আজ পর্যন্ত কোনো পুরুষই বাঁচতে পারেনি, এই নতুন বসকেও আমি নিজের বশ করে নেব। নানা এরপর শিয়াকে দেখে কটাক্ষ করে বলে, এই মেয়ে, তুমি ওভাবে হাসছো কেন? তুমিও কি আমার হাত থেকে এই হ্যান্ডসাম বসকে কেড়ে নেওয়ার স্বপ্ন দেখছো নাকি? শিয়া তখন শান্ত গলায় বলে, আমার এই সব ফালতু বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমাদের বস যতই হ্যান্ডসাম হোক না কেন, সে কোনোভাবেই আমার স্বামীর চেয়ে বেশি হ্যান্ডসাম হতে পারবে না। নানা তখন হেসেই উড়িয়ে দিয়ে বলে, তোমার মতো এমন একটা সাধারণ মেয়ে আবার এত সুন্দর হ্যান্ডসাম স্বামীর স্বপ্ন দেখছে। ঠিক তখনই সেখানে নতুন বস হিসেবে খোদ শ্যান এসে হাজির হয় এবং শিয়া শ্যানকে নিজের অফিসের নতুন বস হিসেবে দেখে একেবারে হতবাক হয়ে যায়। নানা তখন শিয়াকে খোঁচা মেরে বলে, দেখেছো আমাদের বস তোমার স্বামীর চেয়ে কত হাজার গুণ বেশি হ্যান্ডসাম। শ্যান তখন নানার দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, তোমরা এখানে কি বিষয় নিয়ে কথা বলছো? নানা তখন শিয়ার নামে বানিয়ে বলে, স্যার, এই শিয়া মেয়েটি বলছিল যে এর স্বামী নাকি আপনার চেয়েও অনেক বেশি হ্যান্ডসাম। শ্যান তখন মুচকি হেসে শিয়ার দিকে তাকিয়ে বলে, মিস শিয়া দেখতে অনেক সুন্দরী, সুতরাং ওনার স্বামী অনেক হ্যান্ডসাম হওয়াটাই খুব স্বাভাবিক। নানা তখন লজ্জিত হয়ে শিয়ার কাছে ক্ষমা চায় এবং শ্যানের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইচ্ছে করেই মাটিতে পড়ে যাওয়ার নাটক করে বলে, ও স্যার, প্লিজ আমাকে একটু হাত ধরে তুলুন। শ্যান তখন নিজের হাতটা পেছনে সরিয়ে নিয়ে বলে, দুঃখিত মিস, আমি বিবাহিত পুরুষ, আর তাছাড়া তোমার গায়ের পারফিউমের গন্ধটা বড্ড বেশি কড়া, আমার দম আটকে যাচ্ছে। এরপর শিয়া শ্যানকে লুকিয়ে একটা মেসেজ করে, কিন্তু শ্যান কাজের ব্যস্ততায় সেই মেসেজের কোনো রিপ্লাই দেয় না। ঠিক তখনই নানার এক বান্ধবী অন্য কর্মচারীদের কাছে এসে গসিপ করে বলে, এইমাত্র নানা মিস্টার শ্যানের ক্যাবিনে তার দুপুরের খাবার দিতে গিয়েছিল, মনে হচ্ছে মিস্টার শ্যান এই নানাকে খুব পছন্দ করে ফেলেছেন। ঠিক তখনই নানা সেখানে আসলে বান্ধবী তাকে জিজ্ঞেস করে, কি রে বস, কি তোকে পছন্দ করেছেন? নানা তখন বাড়িয়ে বলে, হ্যাঁ রে, আমি মিস্টার শ্যানের সাথে একটু ফ্লার্ট করতেই উনি আমাকে আজ রাতে ওনার সাথে বাইরে ডেটে যাওয়ার জন্য ইনভাইট করেছেন, আর উনি এও বলেছেন যে ওনার নিজের স্ত্রী নাকি দেখতে ভীষণ কুৎসিত। এই মিথ্যে কথা শুনে শিয়ার কান দিয়ে পুরো গরম হাওয়া বের হতে শুরু করে। নানার বান্ধবী তখন শিয়াকে রাগাতে বলে, কি রে শিয়া, তোমার কি খুব জেলাস ফিল হচ্ছে নাকি? শিয়া তখন রাগ চেপে বলে, আমি নানার মতো অত সস্তা নই, আমার অন্যের বিবাহিত পুরুষের ওপর কোনো ইন্টারেস্ট নেই। কিছু সময় পর শিয়া ফাইল নিয়ে শ্যানের ক্যাবিনে প্রবেশ করে এবং শ্যান তাকে দেখে মুচকি হেসে বলে, কি হয়েছে স্ত্রী, তুমি আমাকে দেখে বিন্দুমাত্র খুশি হচ্ছ না কেন? শিয়া তখন ফাইলটা টেবিলে আছাড় দিয়ে বলে, তুমি আমাকে এই অফিসে কেন ডেকেছো শুনি? তুমি তোমার সেই নতুন ভালোবাসা নানার সাথেই গিয়ে টাইম স্পেন্ড করো না কেন? তুমি কি আজ রাতে ওকে বাইরে ডেটে যাওয়ার জন্য বলনি? শ্যান তখন শিয়ার হাত ধরে বলে, তোমার কি সত্যি মনে হয় যে আমি এতটাই চিপ মাইন্ডের একটা ছেলে? আমি নানাকে ওসব ফালতু কথার জন্য অনেক বকাঝকা করেছি এবং তাকে কড়া ওয়ার্নিং দিয়েছি যাতে সে আমার থেকে দূরে থাকে। তোমার কি এই ব্যাপারে আর কিছু জানার আছে? শিয়া তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কিভাবে জানলে যে আমি এই কোম্পানিতেই ইন্টারভিউ দিতে এসেছিলাম? শ্যান বলে, আমি তো সব সময় আমার স্ত্রীকে আড়াল থেকে প্রোটেক্ট করছিলাম। আচ্ছা
তুমি অফিসের সবাইকে সত্যিটা বলে দিচ্ছ না কেন যে আমিই তোমার স্বামী? তাহলে অফিসের আর কোনো লোক তোমাকে কখনো হ্যারাস করার সাহস পাবে না। শিয়া বলে, না, এখন আমরা আমাদের এই সম্পর্কটা সবার সামনে পাবলিক করতে পারবো না। এরপর শিয়া কেবিন থেকে বের হয়ে নিজের কাজে চলে যায় এবং নানা তাকে দেখে উপহাস করে বলে, কি রে শিয়া, বস কি তোমাকে খুব বকাঝকা করলেন নাকি? শিয়া বলে, না বস, আমাকে কেন বকা দেবেন? নানা তখন কুৎসিত হেসে বলে, একটু পরেই আমাদের একটা বড় মিটিং আছে, আমি কি তোমার ফাইলটা একটু চেক করে দেখতে পারি? শিয়া সরল বিশ্বাসে নানাকে তার ফাইলটা দিয়ে দেয় এবং নানা মনে মনে বলে, আজ আমি এই ফাইলের কারসাজি করে বসের হাত থেকে শিয়াকে বড় শাস্তি দেওয়াবো। কিছু সময় পর মিটিং শুরু হলে কোম্পানির ম্যানেজার শিয়ার রিপোর্টটা দেখার পর প্রচন্ড রেগে গিয়ে বলে, শিয়া, আমাদের এই প্রজেক্টের আসল কস্ট কোটেশন হলো 100 মিলিয়ন ইউয়ান, অথচ তুমি এখানে মাত্র 10 মিলিয়ন ইউয়ান কেন লিখেছো? শিয়া অবাক হয়ে বলে, ম্যানেজার স্যার, আমি তো ওখানে 100 মিলিয়ন ইউয়ানই লিখেছিলাম। ম্যানেজার চিৎকার করে বলেন, তুমি একটা আস্ত ইউজলেস মেয়ে, আমাদের কোম্পানি তোমার মতো এমন লুজারকে বিন্দুমাত্র সাপোর্ট করে না, তুমি আজই রিজাইন লেটার জমা দিয়ে এই কোম্পানি থেকে বের হয়ে যাও। শিয়া তখন নানার দিকে ঘুরে বলে, নানা, তুমি ইচ্ছে করে আমার ফাইলটা নষ্ট করেছো না? নানা তখন ভালো মানুষ সেজে বলে, আমি তো কিছুই জানি না, আমি এমন কোনো কাজই করিনি। শিয়া তখন ম্যানেজারকে বলে, স্যার, আমাদের এই অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা উচিত, তাহলেই দুধের দুধ আর পানির পানি আলাদা হয়ে যাবে। এই কথা শুনে ম্যানেজার নানাকে বাঁচানোর জন্য বলেন, আমাদের কোনো সিসিটিভি ফুটেজ দেখার প্রয়োজন নেই, আমি নানাকে খুব ভালো করেই চিনি এবং ওর ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। শিয়া তখন রেগে বলে, স্যার, আপনি এভাবে নানার পক্ষ কিভাবে নিতে পারেন? ম্যানেজার বলেন, আমি জানি তোমার খুব রাগ হচ্ছে, কিন্তু আমি এই ব্যাপারে তোমার কোনো সাহায্য করতে পারবো না, তুমি পদত্যাগ করো, আমি তোমাকে 1 মাসের অতিরিক্ত স্যালারি দিয়ে দেব। শিয়া তখন শক্ত গলায় বলে, ম্যানেজার স্যার, আমার স্বামী যদি জানতে পারেন যে আপনি আমাকে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দিচ্ছেন, তবে তিনি আপনাকে অনেক বড় শাস্তি দেবেন। নানা তখন হেসে কুটি কুটি হয়ে বলে, তুমি তো এমনভাবে কথা বলছো যেন তুমি এই কোম্পানির প্রেসিডেন্টের আসল স্ত্রী। শিয়া তখন নানার সামনে গিয়ে জোর গলায় বলে, হ্যাঁ, আমি এই কোম্পানির প্রেসিডেন্টের আসল স্ত্রী, আর তুমি যে বসের সাথে প্রতিদিন নোংরাভাবে ফ্লার্ট করার চেষ্টা করো, সে আর কেউ নয়, সে হলো আমার নিজের বিবাহিত স্বামী। ঠিক তখনই শ্যান সেই মিটিং রুমে প্রবেশ করে এবং নানার সামনে গিয়ে গম্ভীর গলায় বলে, শিয়া একদম ঠিক বলেছে, আমি শিয়ার আসল স্বামী, আর শিয়াই হলো এই কোম্পানির একমাত্র প্রেসিডেন্টের স্ত্রী। এই ব্যাপারে কি এখানে আর কারো কোনো অবজেকশন আছে? এই বড় সত্যি কথা শুনে নানা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে শিয়ার পা ধরে ক্ষমা চাইতে শুরু করে। শিয়া তখন নানার হাতটা ঝেড়ে ফেলে বলে, না, আজ আমি যদি তোমাকে ক্ষমা করে দিই, তবে তুমি ভবিষ্যতে আমার মতো আরো অনেক সরল কর্মচারীদের জীবন এভাবেই ধ্বংস করবে। ম্যানেজার তখন নিজের চাকরি বাঁচাতে শ্যানকে তেল দিয়ে বলেন, স্যার, আমি যদি আগে থেকে জানতাম যে শিয়া আপনার স্ত্রী, তবে আমি ওকে অবশ্যই প্রোটেক্ট করতাম। শ্যান তখন ম্যানেজারের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে, তুমি এখনই তোমার সব জিনিসপত্র প্যাক করো, আর আজ রাতের মধ্যেই এই শহর ছেড়ে চিরকালের জন্য দূর হয়ে যাও। এরপর শিয়া শ্যানকে জিজ্ঞেস করে, তুমি হুট করে ওই মিটিং রুমে কিভাবে চলে আসলে? শ্যান বলে, কারণ আমি তো সব সময় আমার স্ত্রীর ওপর কড়া নজর রাখি। শিয়া তখন মুখ ফুলিয়ে বলে, এই সব তোমার ভুল, তুমি এত মেয়েদের নিজের দিকে অ্যাট্রাক্ট করতে থাকো, আর সেই মেয়েরা এসে আমার সাথে প্রতিদিন ঝগড়া করতে থাকে। শ্যান বলে, কিন্তু আমি তো তোমাকে সবার সামনে ডিফেন্ড করলাম, আর তুমিও নানার থেকে নিজের প্রতিশোধ সুন্দরভাবে নিয়ে নিলে, আচ্ছা এর জন্য তুমি কি আমাকে কোনো রিওয়ার্ড দেবে না? শিয়া বলে, ঠিক আছে, আমি আজ বাড়ি গিয়ে তোমার জন্য খুব সুস্বাদু খাবার রান্না করব। শ্যান শিয়ার কোমরে হাত দিয়ে বলে, সেটা তো ঠিক আছে, তবে তুমি যদি আমাকে এখন একটা মিষ্টি কিস করে দাও, তবে আমি আরো অনেক বেশি খুশি হব। শিয়া লজ্জা পেয়ে বলে, একদম নিজের সীমার বাইরে যাবে না কিন্তু। শ্যান তখন বলে, ঠিক আছে স্ত্রী, আমি মিটিংটা শেষ করে তোমার সাথে দেখা করছি। কিছু সময় পর শিয়া কাজ শেষ করে অফিসের বাইরে বের হলে হঠাৎ এক ছিনতাইকারী তার হাতের ব্যাগটা টান মেরে ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। শিয়াও সেই ছিনতাইকারীর পেছনে পেছনে ছুটতে শুরু করে এবং হঠাৎ করেই শ্যান সেখানে লাইট জ্বালিয়ে ফুলের তোড়া নিয়ে হাজির হয় এবং শিয়াকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানায়। শ্যানের পর শিয়ার সামনে হাঁটু গেড়ে বসে একটা দামি হীরার আংটি বের করে বলে, শিয়া, তুমি কি আমাকে আরেকবার বিয়ে করতে রাজি আছো? ঠিক তখনই সেখানে শ্যানের পুরনো বান্ধবী মিনা এসে হাজির হয় এবং শ্যানকে দেখে বলে, শ্যান, তুমি তো মেয়েদের সাথে খুব সুন্দর ফ্লার্ট করতে পারো দেখছি। শ্যান মিনাকে সেখানে দেখে বিরক্ত হয়ে বলে, মিনা, তুমি হুট করে এখানে কি করছো? মিনা বলে, আমি তো এখানে তোমার সাথেই দেখা করতে এসেছি। মিনা এরপর শিয়ার দিকে তাকিয়ে অহংকার করে বলে, হ্যালো মিস, আমার নাম মিনা, আমি হলাম শ্যানের ছোটবেলার একমাত্র সুইট হার্ট। শিয়া তখন মিনাকে কড়া জবাব দিয়ে বলে, মিনা, ওসব তো অনেক পুরনো দিনের কথা, শ্যান এখন আইনগতভাবে আমার নিজের স্বামী। মিনা তখন কুৎসিত হেসে বলে, বিয়ে হয়েছে তো কি হয়েছে, আজকাল তো কত মানুষের ডিভোর্সও হয়ে যায়। মিনা এরপর শ্যানের দিকে ঘুরে বলে, শ্যান, তুমি কি আমাদের সেই পুরনো সিক্রেট এগ্রিমেন্টের কথা ভুলে গেলে নাকি? এই কথা শুনে শিয়া শ্যানকে জিজ্ঞেস করে, শ্যান, এই মেয়েটা এসব কি আজে বাজে কথা বলছে? শ্যান শিয়ার হাত ধরে বলে, শিয়া প্লিজ শান্ত হও, আমি বাড়ি গিয়ে তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো। শিয়া তখন
তখন শ্যানের ওপর ভীষণ রেগে গিয়ে সেখান থেকে একাই চলে যায়। শ্যান তখন মিনার দিকে তাকিয়ে রাগে গর্জে উঠে বলে, মিনা তুমি আসলে কি চাও বলো তো। মিনা বলে, আমি তো শুধু তোমার ওই বুক ভরা ভালোবাসাটাই চাই শ্যান। শ্যান তখন বলে, তুমি আজ থেকে 10 বছর আগে আমার জীবন বাঁচিয়েছিলে, তাই আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি তোমার জীবনের যে কোনো 3টা উইশ পূরণ করব। মিনা বলে, ঠিক আছে, আমি খুব ভালো করে ভেবেচিন্তে আমার সেই 3টা উইশ তোমাকে জানাবো। অন্যদিকে ইউনজে শিয়াকে এক তোড়া ফুল আর উপহার দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং বলে, শিয়া তুমি কি আজ আমার সাথে জন্মদিনের ডিনার করবে, নাকি তোমার স্বামীর সাথেই নিজের জন্মদিন সেলিব্রেট করার কোনো প্ল্যান আছে? শিয়া তখন মন খারাপ করে বলে, আমার মনে হয় শ্যানের এখন আমার কোনো প্রয়োজন নেই। এরপর শিয়া ইউনজের সাথে একটা নামি রেস্তোরাঁয় ডিনার করতে যায় এবং ইউনজেকে জিজ্ঞেস করে, আচ্ছা ইউনজে, ছেলেদের কি তাদের ছোটবেলার সুইট হার্টের ওপর সারা জীবন ক্রাশ থাকে? আজ শ্যানের ছোটবেলার ক্রাশ মিনা ওর সাথে দেখা করতে এসেছে, তোমার কি মনে হয় শ্যান এখনো ওকে পছন্দ করে? ইউনজে তখন সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ শিয়া, আমার কিন্তু আমার ছোটবেলার সুইট হার্টকে এখনো ভীষণ পছন্দ। শিয়া হেসে বলে, দূর, আমার সাথে একদম রসিকতা করো না তো। ইউনজে তখন শিয়ার হাতটা ধরে বলে, আমি কোনো রসিকতা করছি না শিয়া, আমি সত্যি তোমাকেই অনেক বেশি ভালোবাসি। আমি যখন জানতে পেরেছিলাম যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে, তখন আমি আমার মনের অনুভূতি তোমার কাছে কখনো প্রকাশ করিনি, কিন্তু যখন তোমাদের ব্রেকআপ হয়ে গেল তখন আমার মনে হয়েছিল যে এবার বোধহয় আমার একটা সুযোগ এসেছে, কিন্তু তুমি হুট করে অন্য একটা ছেলেকে বিয়ে করে নিলে। শিয়া তখন ইউনজের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে দুঃখিত গলায় বলে, ইউনজে, আমি তোমাকে সব সময় আমার নিজের ভাইয়ের মতোই মেনে এসেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ইউনজে তখন নিজের কষ্ট লুকিয়ে বলে, বাইরে অনেক অন্ধকার হয়ে গেছে, চলো আমি তোমাকে বাড়ি নামিয়ে দিয়ে আসি। এরপরই তারা রেস্তোরাঁ থেকে বের হলে কিছু অজ্ঞাত পরিচয় গুন্ডা এসে শিয়া আর ইউনজেকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। কিছু সময় পর শিয়া আর ইউনজের চোখ খুললে তারা দেখে যে তারা একটা হোটেলের বন্ধ ঘরে এক বিছানায় শুয়ে আছে এবং কিছু মিডিয়ার রিপোর্টার্স ক্যামেরা নিয়ে তাদের ঘরে ঢুকে তাদের দিকে নানা রকম নোংরা প্রশ্ন ছুটছে। ঠিক তখনই সেখানে রাগে অন্ধ হয়ে শ্যান এসে উপস্থিত হয় এবং ইউনজে ও শিয়াকে এক বিছানায় দেখে একেবারে স্তম্ভিত হয়ে যায়। শ্যানের সহকারী তখন সেই সব রিপোর্টারদের ধাক্কা দিয়ে হোটেল রুম থেকে বাইরে বের করে দেয়। শিয়া তখন কাঁদতে কাঁদতে শ্যানকে বলে, শ্যান তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না, আমরা নিজের ইচ্ছায় এখানে আসিনি। শ্যান তখন শিয়ার দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, আমার মনে হয় আমার নিজের স্ত্রীর ওপর পূর্ণ বিশ্বাস রাখা উচিত। তোমার যদি কোনো সন্দেহ থাকে তবে আমরা এখনই হসপিটালে গিয়ে তোমার মেডিকেল চেক আপ করাতে পারি। শ্যানের পর রাগে ইউনজেকে কলার ধরে মারতে মারতে বলে, তোমার সাথে আমার আর কোনো কথা নেই। এরপর শ্যান সেই গুন্ডাদের লিডারকে ধরে এনে বেদম মারধর করলে সেই লোকটা ভয়ে সব সত্যি কথা স্বীকার করে বলে, স্যার আমাদেরকে মিস জিং অনেক টাকা দিয়েছিলেন এবং উনি আমাদেরকে অর্ডার করেছিলেন আপনার স্ত্রী আর ওনার বন্ধুকে কিডন্যাপ করে এই নোংরা নাটকটা সাজানোর জন্য। এই সত্যি কথা শুনে শ্যান তার সহকারীকে গর্জে উঠে নির্দেশ দেয়, জিং এবং তার গোটা টং পরিবারকে আজ রাতের মধ্যেই পথের ভিখারি বানিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দাও। কিছু সময় পর শ্যান হসপিটালে শিয়ার কেবিনে এসে তার হাত ধরে কেঁদে ফেলে বলে, শিয়া আমি সব সত্যি কথা জানতে পেরেছি, জিং তোমাকে ফাঁসানোর জন্য এই নোংরা চালটা চেলেছিল, প্লিজ তোমার এই স্বামীকে ক্ষমা করে দাও। শিয়া তখন চোখের পানি মুছতে মুছতে বলে, শ্যান আমি আমাদের এই সম্পর্কের ব্যাপারে আরেকবার নতুন করে ভেবে দেখতে চাই। আমি সত্যিই এখন মানসিকভাবে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি। এই পৃথিবীর সব মানুষ ভাবে যে আমি কোনোভাবেই তোমার যোগ্য নই। শ্যান আকুতি করে বলে, শিয়া প্লিজ আমার কথাটা একবার শোনো। শিয়া মুখ ফিরিয়ে নিয়ে বলে, তুমি এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি তোমার এই মুখ আর দেখতে চাই না। এরপর নিরুপায় হয়ে শ্যান তার দাদিকে ফোন করে বলে, দাদি আমার তোমার একটু সাহায্যের প্রয়োজন। দাদি তখন সব শুনে শিয়াকে ফোন করে জরুরি কথা বলার জন্য নিজের বাড়িতে ডাকেন। শিয়া তখন বাড়ি থেকে বাইরে বের হলে দেখে শ্যান গাড়ির ভেতর বসে তার জন্য অপেক্ষা করছে এবং শিয়াকে বলে, চলো আমি তোমাকে দাদির বাড়িতে নামিয়ে দিয়ে আসছি। এরপর শ্যান আর শিয়া দাদির বাড়িতে পৌঁছায় এবং ডাইনিং টেবিলে বসে দাদির সাথে দুপুরের খাবার খাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে শিয়ার প্রচন্ড বমি ভাব আসে এবং সে হাত দিয়ে মুখ চেপে এক দৌড়ে ওয়াশরুমের দিকে চলে যায়। এই দৃশ্য দেখে দাদি খুশিতে হাতালি দিয়ে শ্যানকে বলেন, শ্যান তুমি খুব শীঘ্রই বাবা হতে চলেছ। কিছু সময় পর শিয়া ওয়াশরুম থেকে বের হয়ে দাদির সামনে আসলে দাদি এক ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। শিয়া তখন অবাক হয়ে বলে, দাদি আমার শুধু একটু পেট খারাপ হয়েছে মাত্র, তুমি এর জন্য ডাক্তার কেন ডেকে আনলে? ডাক্তার তখন শিয়ার নাড়ি পরীক্ষা করে মুচকি হেসে বলেন, আনন্দের সংবাদ হলো মিস শিয়া মা হতে চলেছেন। এই সুখবর শুনে দাদি খুশিতে শিয়াকে জড়িয়ে ধরেন। শ্যান তখন শিয়ার সামনে এসে তার হাত দুটি ধরে কেঁদে ফেলে বলে, শিয়া আমরা দুজনে এখন বাবা মা হতে চলেছি। আমি আমার অনাগত সন্তানকে একটা সুন্দর আর সম্পূর্ণ পরিবার উপহার দিতে চাই, প্লিজ তুমি আমাকে ছেড়ে আর কোথাও যেও না। শিয়া তখন নিজের সন্তানের কথা চিন্তা করে শ্যানের সব ভুল ক্ষমা করে দেয় এবং তাকে নিজের জীবনের শেষবারের মতো আরেকটা সুযোগ দেয়। কিছু সময় পর দাদি শ্যান আর শিয়াকে নিজের কাছে ডেকে আদর করে বলেন, তোমরা দুজনে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিলেও তোমাদের কিন্তু এখনো কোনো সামাজিক বিয়ের অনুষ্ঠান হয়নি। শিয়া তখন দাদিকে বলে, দাদি আমাদের দুজনের মনে একে অপরের জন্য গভীর ভালোবাসা আছে,
বিয়ের কোনো সামাজিক অনুষ্ঠান না হলেও আমাদের জীবনে কোনো ফারাক পড়বে না। দাদি তখন বলেন, না মা, এটা একদম ঠিক নয়। বিয়ে মানুষের জীবনে মাত্র একবারই আসে। আমি তোমাদের দুজনের জন্য খুব শীঘ্রই একটা রাজকীয় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করব। ঠিক তখনই সেখানে মিনা এসে হাজির হয় এবং দাদিকে জড়িয়ে ধরে বলে, দাদি, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। দাদি মিনাকে দেখে অনেক খুশি হন এবং তাকে শ্যান ও শিয়ার বিয়ের সব প্রস্তুতিতে সাহায্য করার জন্য অনুরোধ করেন। এই কথা শুনে মিনা মনে মনে প্রচন্ড রেগে যায় এবং দাদিকে জিজ্ঞেস করে, দাদি, শ্যান কি সত্যি এই শিয়াকে বিয়ে করছে? দাদি হেসে বলেন, হ্যাঁ রে মা। এরপর দাদি মিনার হাত ধরে তাকে নিয়ে অন্য ঘরের দিকে চলে যান এবং শ্যান শিয়াকে জড়িয়ে ধরে বলে, তুমি একদম চিন্তা করো না শিয়া, আমার সাথে মিনার কোনো রকমের সম্পর্ক নেই। শিয়া বলে, ঠিক আছে শ্যান, আমি তোমার উপর আমার জীবনের শেষবারের মতো পূর্ণ বিশ্বাস রাখছি। এরপর শিয়া আর শ্যান দাদির সাথে বসে রাতের খাবার খাচ্ছিল এবং শিয়া পরম যত্নে শ্যানের পাতে একটা চিংড়ি মাছ তুলে দেয়। মিনা সেটা দেখে চিৎকার করে শিয়াকে বলে, এই শিয়া, তুমি কি জানো না যে শ্যানের চিংড়ি মাছে প্রচন্ড অ্যালার্জি আছে? শ্যান তখন মিনাকে থামিয়ে দিয়ে বলে, মিনা, আমার চিংড়ি মাছের অ্যালার্জি অনেক আগেই সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। দাদি তখন শ্যানকে লক্ষ্য করে বলেন, শ্যান, শিয়া এখন গর্ভবতী, তোমার এখন ওর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া উচিত, বুঝেছো? শ্যান হেসে বলে, হ্যাঁ দাদি, আমি খুব ভালো করেই বুঝেছি। আচ্ছা দাদি, আমরা দুজনে এখন অনেক ক্লান্ত বোধ করছি, আমরা একটু ঘরে গিয়ে রেস্ট নিই। এরপর শ্যান আর শিয়া নিজেদের বেডরুমে চলে আসে এবং হঠাৎ করেই শিয়ার পেটের সন্তান তাকে জোরে একটা লাথি মারে। শিয়া শ্যানের হাতটা নিজের পেটের ওপর রেখে বলে, শ্যান, দেখেছো আমাদের বাবু আমাকে পেটের ভেতর থেকে কেমন জোরে লাথি মারছে? শ্যান তখন শিয়ার পেটে মুখ রেখে আদুরে গলায় বলে, বাবুটাকে একবার বাইরে আসতে দাও, আমি ওর পুঁটুতে একটা জোরে চড় মারবো। পরের দিন সকালে শ্যান একটা জরুরি মিটিং এর জন্য গাড়ি করে অফিসের উদ্দেশ্যে বের হচ্ছিল আর ঠিক তখনই মিনা হুট করে এসে তার গাড়ির পেছনের সিটে বসে পড়ে এবং শ্যানকে বলে, শ্যান, আমি এবার আমাদের কোম্পানির পক্ষ থেকে তোমার সাথে একটা নতুন বিজনেস ডিল ডিসকাস করতে এসেছি। শ্যান তখন বাধ্য হয়ে মিনার সাথেই গাড়িতে বসে রওনা দেয় এবং পথের মধ্যে মিনা শ্যানের দিকে ঝুঁকে এসে বলে, শ্যান, তুমি কি সত্যিই ওই কুৎসিত শিয়াকে এত ভালোবাসো? শ্যান গম্ভীর গলায় বলে, মিনা, আমার স্ত্রীর সাথে তোমার মতো কোনো মেয়ের কোনো তুলনাই চলে না। মিনা তখন কাঁদো কাঁদো গলায় বলে, তুমি জানো না শ্যান, আমি তোমাকে প্রতিদিন কতটা মিস করি। ঠিক তখনই শিয়ার ফোন শ্যানের মোবাইলে আসে এবং শ্যান ফোনটা রিসিভ করতেই মিনা ইচ্ছে করে শিয়ার কানে আওয়াজ পৌঁছানোর জন্য শার্টের বোতাম খুলে চিৎকার করে বলে, ও শ্যান, আমার পোশাকের শোল্ডার স্ট্র্যাপটা ছিঁড়ে নিচে পড়ে গেছে, প্লিজ তুমি তোমার হাত দিয়ে আমাকে একটু সাহায্য করো। ফোনের ওপার থেকে এই নোংরা আওয়াজ শুনে শিয়া শ্যানের ওপর প্রচন্ড রেগে গিয়ে এক মুহূর্তে ফোনটা কেটে দেয়। শ্যান তখন রাগে অন্ধ হয়ে ড্রাইভারকে গাড়ি থেকে লাথি মেরে বের করে দেয় এবং নিজেই অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয় এবং মিনাও শ্যানের পেছনে পেছনে তার বাড়ির ভেতরে চলে আসে এবং শ্যানকে জড়িয়ে ধরে বলে, শ্যান, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শ্যান তখন মিনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে রক্তচক্ষু নিয়ে বলে, মিনা, এটা আমার পক্ষ থেকে তোমাকে শেষ ওয়ার্নিং। এরপর যদি তুমি আমার আর আমার স্ত্রীর মাঝখানে আসার চেষ্টা করো তবে আমি তোমাকে এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। এরপর শ্যান ঘরের ভেতরে গিয়ে শিয়ার হাত ধরে কেঁদে ফেলে বলে, শিয়া প্লিজ আমার একটা কথা শোনো। শিয়া চোখের পানি মুছতে মুছতে বলে, তুমি তো ওই মিনার সাথেই গাড়ির ভেতর রোমান্স করছিলে, এখন আবার এখানে কোনো মুখে এসেছো? শ্যান আকুতি করে বলে, মিনা শুধুমাত্র বিজনেসের ব্যাপারে কথা বলতে আমার গাড়িতে উঠেছিল। শিয়া বলে, তুমি মিথ্যে বলছো শ্যান। শ্যান তখন বলে, তুমি যদি চাও তবে আমি মিনার কোম্পানির সাথে আমাদের এই মুহূর্তেই সব রকমের কোপারেশন চিরকালের জন্য বন্ধ করে দিচ্ছি। শিয়া তখন নিজের মাথাটা চেপে ধরে কেঁদে ফেলে বলে, শ্যান, আমি জানি না আজকাল আমার কি হয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই মনের মধ্যে সব সময় কেমন অদ্ভুত আর নোংরা নোংরা চিন্তা আসতে থাকে, আমি কি কোনো বড় রোগে আক্রান্ত হয়েছি? শ্যান তখন শিয়াকে পরম যত্নে বুকে জড়িয়ে ধরে বলে, না আমার সোনা বউ, তুমি আসলে এখন মা হতে চলেছ, তো তাই হরমোনের কারণে তুমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছো। অন্যদিকে জিংমলের সেই ঘটনার পর পথের ভিখারি হয়ে রাস্তায় ঝাড়ু দেওয়ার কাজ করছিল এবং ঠিক তখনই মিনাদামি গাড়ি করে সেখানে আসে এবং জিংকে দেখে উপহাস করে বলে, জিং, তোমার কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার পর তোমার দশা তো দেখছি রাস্তার কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছে। জিং রেগে গিয়ে বলে, তুমি কে হে? মিনা কুৎসিত হেসে বলে, আমি কে তা জানাটা তোমার জন্য বিন্দুমাত্র জরুরি নয়, জরুরি হলো ওই শিয়া মেয়েটা তোমার জীবনটাকে এভাবে তছনছ করে দিল, তুমি কি তার থেকে নিজের প্রতিশোধ নেবে না? কাল সকাল ঠিক 8টার সময় শিয়া হসপিটালে তার প্রিনেটাল চেক আপের জন্য একা একা যাবে। পরের দিন সকালে জিং হসপিটালের সিঁড়িতে ওতো পেতে দাঁড়িয়েছিল এবং শিয়াকে একা সিঁড়ি দিয়ে উঠতে দেখেই সে পেছন থেকে তাকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। শিয়া মাটিতে পড়ে গিয়ে পেটের ব্যথায় চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। কিছু সময় পর ডাক্তার বাথরুম থেকে বের হয়ে শ্যানকে জানান যে, মিস্টার শ্যান, অত্যন্ত আনন্দের কথা হলো আপনার স্ত্রী আর আপনার সন্তান দুজনেই
দুজনেই এখন সম্পূর্ণ বিপদমুক্ত আর সুস্থ আছে। শিয়া তখন চোখ খুলে শ্যানের হাত ধরে জিজ্ঞেস করে, শ্যান, আমাদের বাবুটা কি ঠিক আছে? শ্যান শিয়ার কপালে একটা চুমু খেয়ে বলে, হ্যাঁ স্ত্রী, আমাদের বাবু একদম ঠিক আছে। আর জিংকে পুলিশ ধরে নিয়ে গেছে, ও এখন জেলের ভেতর হাড় ভাঙছে, ও তোমাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। শিয়া তখন কেঁদে ফেলে বলে, শ্যান, তোমাকে বিয়ে করার পর থেকে আমি প্রতিদিন কোনো না কোনো বড় বিপদে ফেঁসে যাচ্ছি। এই পৃথিবীর সব মানুষ আমার থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখে, যা পূরণ করতে আমি হাঁপিয়ে উঠছি। শ্যান শিয়ার চোখের পানি মুছে দিয়ে বলে, আমি আমার সন্তানের কসম খেয়ে বলছি শিয়া, আজ থেকে আমি তোমাকে আর আমাদের বাবুকে নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে প্রোটেক্ট করব। কিছু সময় পর শ্যান শিয়াকে হসপিটাল থেকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং ঠিক তখনই মিনা লাগেজ নিয়ে শ্যানের বাড়িতে হাজির হয় এবং বলে, শ্যান, আমি শুনলাম শিয়া নাকি খুব অসুস্থ, তুমি কি আমাকে এই বাড়ির ভেতরেও আসতে দেবে না? তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমার জীবনের 3টা উইশ পূরণ করবে। আমার প্রথম উইশ হলো আমি কিছুদিনের জন্য তোমাদের এই বাড়িতে থাকতে চাই। শ্যান তখন মিনার দিকে আঙুল তুলে কড়া গলায় বলে, খবরদার মিনা, নিজের মনের ভেতর কোনো নোংরা চিন্তা রাখবে না, কিন্তু তুমি যদি এই বাড়ির ভেতর কোনো রকমের অন্যায় করার চেষ্টা করো তবে আমি তোমাকে জ্যান্ত কবর দিয়ে দেবো। এরপর শ্যান মিনাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে শিয়ার বেডরুমে যায় এবং শিয়াকে বলে, শিয়া, মিনা কিছুদিনের জন্য আমাদের এই বাড়িতে গেস্ট হিসেবে থাকবে। এই কথা শুনে শিয়া প্রচণ্ড রেগে গিয়ে বিছানা থেকে একটা বালিশ তুলে শ্যানের মুখে ছুঁড়ে মারে এবং শ্যানকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দরজাটা দড়াম করে বন্ধ করে দেয়। শ্যান তখন নিরুপায় হয়ে শিয়ার ঘরের দরজার বাইরেই মেঝেতে শুয়ে পড়ে। কিছু সময় পর শিয়া কোনো কারণে নিজের ঘরের দরজা খুলতেই দেখে মিনা শ্যানের গায়ের ওপর চাদর জড়িয়ে দিচ্ছে। শিয়া রেগে গিয়ে মিনাকে বলে, মিনা, তুমি মাঝরাতে আমার ঘরের দরজার বাইরে একই নোংরামি করছো? মিনা তখন অহংকার করে বলে, আমি শ্যানকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, আর আমি আমার ভালোবাসাকে এভাবে নোংরা মেঝেতে শুয়ে থাকতে দিতে পারি না। শিয়া তখন মিনাকে কড়া জবাব দিয়ে বলে, তাহলে তুমি সারা জীবন এই মেঝের ওপর দাঁড়িয়েই অপেক্ষা করতে থাকো, কারণ শ্যান কোনোদিনও তোমার মতো একটা নোংরা মেয়েকে ভালোবাসবে না। কিছু সময় পর মিনা রান্নাঘর থেকে এক বাটি গরম স্যুপ নিয়ে শিয়ার ঘরের ভেতরে আসে এবং শিয়াকে বলে, শিয়া, আমি তোমার জন্য এই স্যুপটা বানিয়ে এনেছি, এটা খেয়ে নাও। শিয়া তখন মিনার নোংরা মতলব বুঝতে পেরে স্যুপের বাটিটা কেড়ে নিয়ে মেঝের ওপর আছাড় মেরে ভেঙে ফেলে এবং ঘর থেকে এক দৌড়ে বাইরে এসে শ্যানকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, শ্যান প্লিজ আমাকে বাঁচাও, এই মিনা আমার পেটের সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেলতে চায়। মিনা তখন কাঁদতে কাঁদতে ভালো মানুষ সেজে শ্যানকে বলে, শ্যান, আমি ঈশ্বরের কসম খেয়ে বলছি আমি স্যুপের ভেতর কিছুই মিশাইনি। তোমার যদি আমার ওপর বিশ্বাস না হয় তবে তুমি নিজেই এই মেঝে থেকে স্যুপ তুলে টেস্ট করে দেখতে পারো। শ্যান তখন মিনার কলার ধরে ঝাঁকুনি দিয়ে বলে, মিনা, তুমি এই মুহূর্তেই আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। মিনা তখন কেঁদে ফেলে বলে, ঠিক আছে শ্যান, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু এই মাঝরাতে আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি কথা দিচ্ছি, আমি কাল সকালেই এখান থেকে চিরকালের জন্য শিফট হয়ে যাব। কিছু সময় পর মিনা চুপি চুপি জেলে গিয়ে জিংয়ের সাথে দেখা করে এবং জিং মিনাকে বলে, মিনা, এইবার তো ওই শিয়া মেয়েটা কোনোভাবে বেঁচে গেল, কিন্তু নেক্সট টাইম আমি ওকে জ্যান্ত টুকরো টুকরো করে ফেলবো। মিনা কুৎসিত হেসে বলে, ঠিক আছে জিং, আমি তোমার সেই গুড নিউজের জন্যই অপেক্ষা করব। এরপর মিনা বাড়িতে ফিরে ড্রয়িং রুমে শিয়াকে একা পেয়ে তার সামনে গিয়ে বসে এবং বলে, শিয়া, শ্যান আর আমি তোমার কাছে একটা অনেক বড় সত্যি কথা লুকিয়েছি। আসলে আজ থেকে 10 বছর আগে শ্যান আর আমার একটা সন্তান হয়েছিল। শিয়া তখন শক্ত গলায় বলে, মিনা, আমি খুব ভালো করেই জানি তুমি একটা আস্ত মিথ্যেবাদী মেয়ে। মিনা তখন তার পার্স থেকে একটা পুরনো ছবি বের করে শিয়ার সামনে ধরে বলে, এই ছবিটার দিকে ভালো করে তাকিয়ে দেখো শিয়া, এই ছবিতে আমি আর শ্যান কতটা কাছাকাছি আছি। শ্যান শুধুমাত্র আমাকেই ভালোবাসতো, কিন্তু কোনো কারণে আমার মিসক্যারেজ হয়ে যায়, আর শ্যান তোমাকে এই জন্য বিয়ে করেছে কারণ তোমার মুখের আদলটা হুবহু আমার মতোই দেখতে। এই কথা শুনে শিয়ার পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং সে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে সোজা দাদিকে ফোন করে জিজ্ঞেস করে, দাদি, আজ থেকে 10 বছর আগে মিনা হুট করে এই চীন দেশ ছেড়ে কেন চলে গিয়েছিল? দাদি তখন দুঃখিত গলায় বলেন, হ্যাঁ রে মা, মিনা তখন অবিবাহিত অবস্থায় গর্ভবতী হয়ে পড়েছিল, আর তারপরেই হুট করে ওর মিসক্যারেজ হয়ে যায়, যার কারণে লোকলজ্জার ভয়ে ও কিছুদিন এই চীন দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিল। ঠিক তখনই এক মুখোশধারী লোক এসে পেছন থেকে শিয়ার মুখে ক্লোরোফর্মের রুমাল চেপে ধরে তাকে অজ্ঞান করে একটা গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। কিছু সময় পর শিয়ার জ্ঞান ফিরলে সে দেখে যে সে একটা পুরনো পরিত্যক্ত গুদামে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে এবং জিং কুৎসিত হাসতে হাসতে তার সামনে এসে বলে, শিয়া, তোমার সেই স্বামী শ্যান কিন্তু এই মুহূর্তে মিনার সাথে এক বিছানায় শুয়ে রোমান্স করছে, আর গু পরিবারের নিয়মে যেহেতু কোনো ডিভোর্স হয় না, সেহেতু শ্যান নিজেই আমাকে অনেক টাকা দিয়ে বলেছে যাতে আমি তোমাকে এই দুনিয়া থেকে চিরকালের জন্য সরিয়ে দিই। শিয়া তখন চিৎকার করে বলে, জিং, আমি ঈশ্বরের কসম খেয়ে বলতে পারি যে শ্যান কোনোদিনও আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে না। ঠিক তখনই সেখানে কাই এসে হাজির হয় এবং শিয়াকে ওভাবে বাঁধা অবস্থায় দেখে তার গায়ের ওপর
ঝাঁপিয়ে পড়ে তার সাথে জবরদস্তি করার চেষ্টা করে। শিয়া তখন নিজের সমস্ত শক্তি দিয়ে চেয়ার উল্টে কাইয়ের মুখে একটা জোরে লাথি মারে এবং বাঁধন খুলে সেখান থেকে এক দৌড়ে পালানোর চেষ্টা করে। জিং তখন পাশ থেকে একটা ধারালো লম্ব চপার তুলে নিয়ে শিয়ার পেটে কোপ মারতে যায়। ঠিক তখনই সেখানে শ্যান এক লাফে এসে নিজের হাত দিয়ে সেই চপারের কোপটা আটকে দেয় এবং এতে শ্যানের হাত কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। শ্যানের বডিগার্ডরা তখন কাই আর জিংকে ধরে মাটিতে ফেলে দেয়। শ্যান তার কাটা হাত নিয়েই শিয়াকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে হসপিটালের দিকে রওনা দেয় এবং তার সহকারীকে গর্জে উঠে নির্দেশ দেয়, মিনা আর জিংকে বেঁধে আমাদের টর্চার সেলে নিয়ে আসো। আজ আমি নিজের হাতে এই দুই ডাইনির বিচার করব। কিছু সময় পর শ্যানের বডিগার্ডরা জিংকে লোহার চেইন দিয়ে বেঁধে শ্যানের সামনে হাজির করে। জিং তখন ভয়ে কাঁপতে কাঁপতে শ্যানের পা ধরে কেঁদে বলে, মিস্টার শ্যান প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার কোনো দোষ নেই, এই সব কিছু আমাকে মিনা করতে বলেছিল। মিনা নিজেই আমাকে ফোন করে জানিয়েছিল যে শিয়া আজ প্রিনেটাল চেক আপের জন্য হসপিটালে যাচ্ছে। এই কথা শুনে মিনা ভালো মানুষ সেজে শ্যানকে বলে, শ্যান এই জিং মেয়েটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। শ্যান তখন তার সহকারীকে বলে, মিনার মোবাইলের লাস্ট 1 মাসের সমস্ত কল রেকর্ড আর মেসেজ হিস্ট্রি এখনই বের করো। এই কথা শোনার সাথে সাথেই মিনা নিজের অপরাধ ঢাকার জন্য মেঝেতে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করতে শুরু করে। এরপর শ্যান মিনাকে হসপিটালে ভর্তি করায় এবং ডাক্তার শ্যানের ক্যাবিনে এসে দুঃখিত গলায় বলেন, মিস্টার শ্যান অত্যন্ত দুঃখের বিষয় হলো মিস মিনা লাস্ট স্টেজ ব্রেন ক্যান্সারে আক্রান্ত। উনার মাথায় একটা বড় টিউমার হয়েছে এবং উনি আর মাত্র 3 মাস এই পৃথিবীতে বেঁচে থাকবেন। শ্যান তখন মিনার বেডে গিয়ে বসে এবং মিনা শ্যানের হাত ধরে কেঁদে ফেলে বলে, শ্যান আমার তো আর মাত্র 3 মাস সময় আছে, আমি মরার আগে শুধু তোমার স্ত্রী হতে চাই, প্লিজ তুমি ওই শিয়াকে ডিভোর্স দিয়ে দাও। শ্যান তখন মিনার হাতটা ঝেড়ে ফেলে দিয়ে কঠোর গলায় বলে, মিনা তোমার যদি আর মাত্র 3 মাস সময় থাকে তবে তুমি এই শেষ সময়ে আমার আর আমার স্ত্রীর সুন্দর সংসারটা কেন ধ্বংস করতে চাচ্ছ? ঠিক তখনই শিয়া কেবিনের বাইরে এসে দাঁড়ায় এবং শ্যান ও মিনার এই ডিভোর্সের কথাগুলো আংশিক শুনে আবার শ্যানকে সম্পূর্ণ ভুল বুঝে কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে চলে যায়। কিছু সময় পর শ্যান নিজের বাড়িতে ফিরে এসে ড্রয়িং রুমের টেবিলে শিয়ার লেখা একটা চিঠি দেখতে পায়, যেখানে শিয়া লিখেছিল যে, শ্যান টেবিলের ওপর আমাদের অফিসিয়াল ডিভোর্স পেপার রাখা আছে, তুমি পেপারগুলোতে সাইন করে দিও, আমি তোমার এই বাড়ি আর তোমার জীবন থেকে চিরকালের জন্য দূরে চলে যাচ্ছি। অন্যদিকে শিয়া কাঁদতে কাঁদতে পার্কের বেঞ্চে বসে ইউনজের সাথে দেখা করে এবং তাকে মিনা ও শ্যানের এইসব নোংরা প্রতারণার কথা জানিয়ে দেয়। ইউনজে তখন দুঃখী গলায় জিজ্ঞেস করে, শিয়া এখন তুমি কি করবে? শিয়া বলে, আমি আমার এই সন্তানকে নিয়ে আজ রাতের ফ্লাইটেই চিরকালের জন্য বিদেশে চলে যাব। ইউনজে তখন শিয়ার হাত ধরে বলে, শিয়া আমার মনে হয় তোমার শ্যানকে আরেকটা সুযোগ দেওয়া উচিত, আমি মিনার এই ক্যান্সারের ব্যাপারে একটু গোপনে ইনভেস্টিগেট করে দেখতে চাই। আমার পূর্ণ বিশ্বাস এই মিনা মেয়েটা শ্যানকে কোনো বড় জালে ফাঁসানোর চেষ্টা করছে। অন্যদিকে শ্যানের সহকারী তাকে এসে জানায় যে, স্যার গোটা শহর খুঁজেও মিস শিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শ্যান রাগে নিজের টেবিল ভেঙে ফেলে বলে, ইনভেস্টিগেশন চলতেই থাকবে, যে কোনো মূল্যে আমার স্ত্রীকে আমার সামনে এনে দাঁড় করাও। ঠিক তখনই মিনা সেখানে এসে শ্যানকে জড়িয়ে ধরে বলে, শ্যান তুমি আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিচ্ছ না কেন? আমার তো আর মাত্র কয়েকটা দিনই জীবন বাকি আছে। শ্যান মিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, মিনা আমি মরে গেলেও তোমার মতো একটা নোংরা আর প্রতারক মেয়েকে আমার স্ত্রী হিসেবে মেনে নেব না। মিনা তখন ড্রয়ার থেকে একটা ধারালো পেপার কাটার ছুরি তুলে নিজের হাতের রক কাটার চেষ্টা করে এবং শ্যান তার হাত থেকে ছুরিটা কেড়ে নেওয়ার জন্য জবরদস্তি করতে থাকে। অন্যদিকে ইউনজে মিনার মেডিকেল হিস্ট্রি ইনভেস্টিগেট করার পর শিয়ার কাছে এসে সব সত্যি কথা ফাঁস করে দিয়ে বলে, শিয়া আনন্দের সংবাদ হলো মিনার কোনো ব্রেন ক্যান্সারই হয়নি, ওর সব রিপোর্ট সম্পূর্ণ ফেক। আর আজ থেকে 10 বছর আগে মিনা যে গর্ভবতী হয়েছিল সেই সন্তানের বাবা খোদ শ্যান নয়, বরং মিনার নিজের এক্স বয়ফ্রেন্ড ছিল। পরের দিন সকালে ইউনজে শিয়াকে সাথে করে নিয়ে শ্যানের বাড়ির বিয়ের মণ্ডপে এসে হাজির হয় এবং শিয়াকে বলে, শিয়া তুমি ভেতরে গিয়ে নিজের শেষ চেষ্টাটুকু করে দেখো, এর পরেও যদি শ্যান আর তোমার সম্পর্ক ঠিক না হয় তবে আমি তোমাকে নিজের দায়িত্বেই বিদেশে নিয়ে যাব এবং আমি সারা জীবন তোমার এই অনাগত সন্তানের আসল বাবা হয়ে ওকে আগলে রাখবো। শিয়া তখন ইউনজের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে বলে, ইউনজে তুমি অনেক ভালো একটা ছেলে, তুমি আমার চেয়েও অনেক বেশি ভালো মনের কোনো মেয়ে পাওয়ার যোগ্য। অন্যদিকে মণ্ডপের ভেতর পুরোহিত যখন মিনা আর শ্যানের বিয়ের মন্ত্র পড়ছিলেন ঠিক তখনই শিয়া সেখানে রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করে এবং মিনার সেই ফেক মেডিকেল রিপোর্টগুলো শ্যানের মুখের সামনে ছুঁড়ে মেরে বলে, শ্যান এই দেখো তোমার হবু স্ত্রীর আসল রূপ, এই মিনার কোনো ক্যান্সারই হয়নি, ও সম্পূর্ণ সুস্থ আর স্বাভাবিক আছে। শ্যান তখন মিনার কলার ধরে ঝাঁকুনি দিয়ে বলে, মিনা তুমি আমার সাথে ক্যান্সারের মতো একটা বড়
বড় বিষয় নিয়ে কেন মিথ্যে অভিনয় করলে? মিনা তখন কেঁদে ফেলে বলে, শ্যান, এই শিয়া মেয়েটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। ও আমাদের বিয়েটা ভাঙার জন্য এই ফেক রিপোর্ট বানিয়ে এনেছে। শিয়া তখন শ্যানের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, শ্যান, আমি আমার জীবনের শেষবারের মতো তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। তুমি কি এই মণ্ডপ ছেড়ে আমার সাথে নিজের সংসারে ফিরে যেতে চাও? শ্যান তখন মিনাকে এক ধাক্কায় মণ্ডপ থেকে ফেলে দিয়ে শিয়ার হাত ধরে বিয়ের মণ্ডপ থেকে বাইরে বেরিয়ে আসে। মিনা তখন রাগে অন্ধ হয়ে মণ্ডপ থেকে বাইরে এসে নিজের গাড়িটা স্টার্ট করে অত্যন্ত দ্রুত গতিতে শিয়াকে পিষে মারার জন্য গাড়ি চালিয়ে এগিয়ে আসে। শ্যান সেটা দেখে এক মুহূর্তে শিয়াকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে সরিয়ে দেয় এবং মিনার গাড়িটি এসে সরাসরি শ্যানের গায়ের ওপর জোরে ধাক্কা মারে। শ্যান রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে যায়। কিছু সময় পর হসপিটালে মিনার চোখ খুললে শ্যানের সহকারী তার কেবিনে এসে গম্ভীর গলায় বলে, মিস মিনা, আপনার এই নোংরা চালের পরেও মিস্টার শ্যান কিন্তু সম্পূর্ণ সুস্থ আর সুরক্ষিত আছেন। এরপর মিনা চোরের মতো পায়ে হেঁটে শ্যানের কেবিনে প্রবেশ করে দেখে শিয়া শ্যানের হাত ধরে বসে আছে। শ্যান তখন শিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, স্ত্রী, তুমি কি তোমার এই স্বামীর ওপর এখন পূর্ণ বিশ্বাস রাখো? শিয়া শ্যানের বুকে মাথা রেখে বলে, হ্যাঁ স্বামী। আচ্ছা, তুমি কি আমাকে শিওর করতে পারো যে অন্য কোনো মেয়ে আমাদের এই সাজানো সংসারের মাঝখানে আর কখনো আসবে না? ঠিক তখনই মিনা শ্যানের বেডের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে কেঁদে ফেলে বলে, শ্যান, আমি নিজের স্বার্থের জন্য তোমার সাথে অনেক বড় বড় মিথ্যে অভিনয় করেছি। প্লিজ তুমি আমাকে তোমার পুরনো বন্ধু হিসেবে শেষবারের মতো ক্ষমা করে দাও। শ্যান তখন মিনার দিকে চরম ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলে, মিনা, আজ থেকে 10 বছর আগে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আর কাল তুমি নিজের হাতে আমাকে আর আমার স্ত্রীকে জান থেকে মেরে ফেলার কুৎসিত চেষ্টা করলে। সুতরাং আজ থেকে তোমার সাথে আমার সব রকমের সম্পর্কের এখানেই ইতি ঘটল। শ্যানের পর তার সহকারীকে নির্দেশ দেয়, এই মিনা নামের অপরাধী মেয়েটাকে এখনই পুলিশের হাতে তুলে দাও। আইনি এখন ওর বিচার করবে। পরের দিন সকালে ডাক্তার শিয়ার কেবিনে এসে শ্যানকে জানান যে, মিস্টার শ্যান, অত্যন্ত আনন্দের কথা হলো আপনার স্ত্রী আর আপনার অনাগত সন্তান দুজনেই এখন সম্পূর্ণ সুস্থ আর হেলদি আছে। শিয়া তখন মুখ ফুলিয়ে শ্যানকে বলে, শ্যান, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি সম্পূর্ণ ঠিক আছি, তাও তুমি শুধু শুধু ডাক্তার ডেকে আমার মূল্যবান সময় নষ্ট করলে। শ্যান তখন শিয়াকে জড়িয়ে ধরে বেডের ওপরই পরম ভালোবাসায় রোমান্স করতে শুরু করে। আর ঠিক তখনই দরজা খুলে শ্যানের দাদি আর শিয়ার মা রজনীগন্ধার তোড়া নিয়ে কেবিনের ভেতর প্রবেশ করেন। দাদি তখন হেসে বলেন, শ্যান, আমরা কিন্তু এখানে তোমাদের দুজনের হসপিটাল থেকে ডিসচার্জ হওয়াটা সেলিব্রেট করতে এসেছি। চলো আমরা সবাই মিলে এখন একসাথে দুপুরের খাবার খাই। কিছু সময় পর ঘরের সবাই একটু বাইরে গেলে শ্যান পকেট থেকে একটা অত্যন্ত মূল্যবান হীরার আংটি বের করে শিয়ার অনামিকা আঙুলে পরিয়ে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে পরম ভালোবাসায় বলে, শিয়া, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে শুধু তোমাকেই ভালোবাসবো এবং আমার এই বুকে তোমার ছাড়া অন্য কোনো মেয়ের কোনোদিনও কোনো স্থান হবে না। আমি তোমাকে কখনো চিট করব না। শিয়ার ঠোঁটে তখন ফুটে ওঠে এক মিষ্টি ও তৃপ্তির হাসি এবং এই সুন্দর রোমান্টিক দৃশ্যের মাঝেই আমাদের এই দারুণ সিনেমাটিক গল্পের এখানেই সমাপ্তি ঘটে।